সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং সহযোগী প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে রানা প্লাজা দুর্ঘটনা ও পরবর্তী পদক্ষেপসমূহ প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি শীর্ষক আজকের এই সংলাপের মাননীয় সভাপতি সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সংলাপের প্রধান অতিথি জনাব মিকাইল শিপার, সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংলাপের বিশিষ্ট আলোচকবৃন্দ জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, সভাপতি বিজিএমএ, জনাব জাফরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস, অ্যাডভোকেট মন্টু ঘোষ, সভাপতি বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আমরা আশা করছি যে জনাব রায় রমেশ চন্দ্র, সভাপতি সম্মিলিত গার্মেন্টস ও দর্জি শ্রমিক লীগ, উনি চলে আসবেন আমাদের মাঝে। আজকের মূল প্রবন্ধ উপস্থাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মাননীয় ফেলো সিপিডি, যিনি বিশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন, সম্মানিত সুধীবৃন্দ, সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং আমাদের যারা পার্টনার আছেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে রানা প্লাজা পরবর্তী বিভিন্ন যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেসব উদ্যোগে বাস্তবায়ন কতটুকু হচ্ছে সেটা নিরীক্ষণ পর্যবেক্ষণ করার জন্য সিপিডি এবং আমাদের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম। 24শে এপ্রিলের মর্মান্তিক দুর্ঘটনার পর আমরা দেখেছি যে সারা দেশ সম্মিলিতভাবে উদ্ধার কাজ এবং আহতদের যে সেবা সেটা করেছেন, এবং এটা আমাদের জন্য একদিকে খুবই মর্মান্তিক একটি দিন ছিল, কিন্তু অন্যদিকে আবার একটা আমাদের জাতির জন্য একটা গৌরবময় এবং একটা অহংকারের দিনও ছিল বটে। কিন্তু আমরা এও দেখেছি যে এ ধরনের বিভিন্ন দুর্ঘটনার পরবর্তীতে অনেক কিছু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেসব উদ্যোগ পরবর্তীতে ধারাবাহিকভাবে আবার বাস্তবায়ন করা হয় না। কিন্তু এটা এমন একটা দুর্ঘটনা ছিল, আমাদের ভয়াবহতম একটা দুর্ঘটনা, যেটার ফলে আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এবং তখন আমরা চিন্তা করলাম যে এই দুর্ঘটনার পরবর্তীতে যেসব পদক্ষেপ হবে এটা কেবলমাত্র আমরা কাগজে কলমে না দেখে আমরা চাই যে এটাকে আমরা ধারাবাহিকভাবে একটা পর্যবেক্ষণের মধ্যে রাখবো, কারণ যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, এটার তাদের প্রতি আমাদের সম্মান, তাদের প্রতি আমাদের যে দায়িত্ব তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি। এবং তখন অধ্যাপক রেহমান সোবহান আমাদেরকে ডেকে একদিন বললেন যে এবার একটা ব্যতিক্রমী কিছু একটা করতে হবে, যাতে করে এই দুর্ঘটনার পরবর্তীতে যেসব পদক্ষেপগুলোর কথা নেওয়া হয়েছে বা নেওয়া হবে বলে বলা হয়েছে, এটা আমরা একটা সবাই মিলে আমরা এটাকে একটা পর্যবেক্ষণের মধ্যে রাখি, যাতে করে আমরা এটাকে ভুলতে না দেই। এবং এটা একদিন চলে যাবে, এক মাস চলে যাবে, তারপর আস্তে আস্তে স্মৃতি থেকে এটা অপসৃত হতে থাকবে, এটা যাতে না হয়। তখন তিনি দেবপ্রিয়, আমাকে এবং ডক্টর মোয়াজ্জেম, আমাদের ডক্টর ফাহমিদা আছেন, মিসেস ইউসুফ আছেন, আমাদের ডাইরেক্টর ডায়ালগ অ্যান্ড কমিউনিকেশন, সবাইকে আমাদের ম্যানেজমেন্ট যেটা আছে তাদেরকে ডেকে বললেন যে তোমরা একটা দায়িত্ব নাও এবং এটার জন্য কিছু একটা করো। সেটার প্রেক্ষিতে আমরা তখন নিজেরা একটা চিন্তা করলাম, এবং আমাদের সহযোগী যারা আছেন প্রতিষ্ঠান, আপনারা দেখছেন তাদের নাম আছে আমাদের আপনাদের কাছে, তাদের পক্ষ থেকে আমি তাদের নামটা আরেকবার পড়ছি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কারণ যখনই আমরা তাদের কাছে গিয়েছি তারা আমাদেরকে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরাও বিভিন্ন কাজ এবং উদ্যোগ করছি, আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব, আমরা কি করছি, অন্যরা কি করছে, আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো কি করছে সেটা আপনাদেরকে জানাবো, যাতে করে আপনারা এই ধারাবাহিক যে মনিটরিংটা করার চেষ্টা করছেন সেটা আপনারা করতে পারেন। তা আমি আমাদের প্রতিষ্ঠানগুলোর নাম আরেকবার পড়ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা আহসানিয়া মিশন, অ্যাকশন এইড বাংলাদেশ, গণস্বাক্ষরতা অভিযান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, দ্য ডেইলি স্টার, নারী পক্ষ, নিজেরা করি, প্রথম আলো, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুজন। এবং আমাদের সাথে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং জনাব হাবিবুল্লাহ এম করিম, তারাও আমাদের সাথে পরবর্তীতে এসে যোগ দিয়েছেন, এবং তারা নিজেরা এইসব প্রতিষ্ঠান যা করছেন এবং অন্যরা যা করছেন সেটা আমাদেরকে ধারাবাহিকভাবে জানিয়েছেন। সেটার প্রেক্ষাপটে আমাদের সিপিডির পক্ষ থেকে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি মূল দায়িত্বটি গ্রহণ করেন, এবং এই মনিটরিং যে রিপোর্ট সেই রিপোর্টটি প্রস্তুতিতে তিনি মূল ভূমিকা রেখেছেন, এবং তার সাথে আদিবা আফরোজ, তিনিও আমাদের গবেষণা সহযোগী হিসাবে কাজ করেছেন, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন ইত্যাদি কালেক্ট করা।
আজকে আমরা যে আলোচনাটা করছি এখানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত আছেন, আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা নাকি এটার সাথে জড়িত, বিজিএমএ থেকে শুরু করে অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছেন তারা আছেন, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আছেন, এবং আমাদের যেসব বোনরা এবং ভাইরা আহত হয়েছিলেন তাদের মধ্যেও রানা প্লাজা দুর্ঘটনায় তাদের মধ্যেও আমরা কয়েকজনকে নিয়ে এসেছি, তাদের বক্তব্য আমরা শুনবো। আমাদের আজকের মূল আলোচনা যেটা এবং আমাদের এই মনিটরিং যে আমাদের যে উদ্যোগটা, এটারও যে মূল উদ্দেশ্য সেটা হলো যে রানা প্লাজায় যে দুর্ঘটনা ঘটলো সেটার প্রেক্ষাপটে যারা মারা গেলেন তাদের কম্পেনসেশন কি ব্যবস্থা হলো, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার কম্পেনসেশনের কি হলো, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের পুনর্বাসন প্রয়োজন, আবার কাজের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা ইস্যু, আইনি সহায়তা, এটার উপরই আমরা আমাদের যে আজকের যে প্রবন্ধ উপস্থাপন ডক্টর মোয়াজ্জেম এবং আদিবা তারা করবেন সেটার মূল ফোকাস কিন্তু এটা। আজকে কিন্তু মজুরি বা ট্রেড ইউনিয়ন রাইটস, এটা কিন্তু আমাদের অবশ্যই রেডিমেড গার্মেন্টসের আরো বৃহত্তর অনেকগুলি ইস্যু আছে, কিন্তু আমরা যেন হারিয়ে না ফেলি যে আমাদের মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্যটা কিন্তু হলো যে রানা প্লাজা দুর্ঘটনাতে যারা মারা গেলেন, যারা আহত হলেন, তাদের চিকিৎসা, আইনি সহায়তা, কম্পেনসেশন, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ, এই যে 1134 জন মারা গিয়ে মর্মান্তিক মৃত্যু বরণ করলেন, তাদের পরিবারগুলি তারা কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন, এবং আপনারা সবাই বিভিন্ন উদ্যোগের সাথেও জড়িত তাদের সহায়তার জন্য। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আপনারা দেখেছেন যে একজন আহত শ্রমিক তিনি আত্মহত্যা পর্যন্ত করেছেন, তো যারা নাকি উদ্ধার করেছেন, উদ্ধার কর্মীরাও আত্মহত্যা করেছেন, মানে এরকম একটা জাতীয় একটা বিপর্যয়। তো আমরা আমাদের কিন্তু আলোচনা যেটা হবে এবং মূল উপস্থাপনাও যেটা ডক্টর মোয়াজ্জেম করবেন, সেখানে কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু সেইটা। কারণ রেডিমেড গার্মেন্টসের অনেক ইস্যু আছে, হাজার হাজার ইস্যু আছে। এখন একটা আমরা দেখেছি রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে তাদের একটা সমস্যা হয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রণোদনা, একটা প্রশ্ন চলে এসেছে, ট্রেড ইউনিয়ন রাইটসের আছে, মজুরি আছে, তাদের বিভিন্ন ধরনের অসুবিধা যেটা সম্মুখীন হচ্ছেন, এগুলো কিন্তু অনেক ইস্যু আছে। কিন্তু আজকের আলোচনা যেটা এবং আমাদেরও যে উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু মূলত হলো যে এই যে রানা প্লাজা পরবর্তীতে যেসব উদ্যোগের কথা বলা হয়েছিল সেগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা, যাতে করে এই শ্রমিক, আহত শ্রমিক যারা মারা গেছেন তাদের যে দেখভাল করার আমাদের যে জাতীয় দায়িত্ব, সেটার প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা। সুতরাং আমি অনুরোধ করব যে সেই দিকটাতে আপনারা মনোযোগ দেবেন। তো যাই হোক, এই প্রারম্ভিক বক্তব্যের পরে আমি স্যারকে অনুরোধ করব কিছু বক্তব্য দেওয়ার জন্য, এবং তার পরবর্তীতে আমি ডক্টর মোয়াজ্জেমকে আহ্বান জানাবো তার মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য। ধন্যবাদ স্যার। Thank you, Mustafiz. I think we want to get on with this as quickly as possible. So I will simply say just one or two words over here. There are two issues involved. We have a number of disasters in our history. The moment it takes place, it generates a lot of attention. Everyone, including now the international community's attention, gets focused on these issues. And after a period of time, Bangladesh being Bangladesh, many other issues intrude and take over the public attention. And gradually what happened, the concerns, the commitments which were made originally to deal with a particular national disaster fade from memory. And then gradually it becomes a purely bureaucratic and procedural concern. Our view was that we in civil society were not in a position to solve these problems, but at least what we could do is to make sure that a disaster of this dimension should not disappear from public memory, and that we as citizens should constantly, as long as these problems remain with us, attempt to present before the nation what has happened, what is happening, what needs to be done in the future. And the idea then is that these people should not then just be treated as
news items. They should be treated as our brothers and sisters, our sons and daughters, and that the nation should assume responsibility over their future and to see that they are effectively reintegrated into society. That is the immediate objective. The second objective is that it's only when you focus attention on a disaster of this nature, you get to understand its sources and you get to know what can be done about it, that you can make sure that this is not repeated again and that a disaster of this magnitude does not occur, because this disaster itself was a great wound in the national conscience, and that we should then live in a society where this happens, but much worse, that it could happen again, is something we should not tolerate as a civilized democratic society. And so our hope would be that through this process of keeping alive the process, governments would find our contribution helpful, because for the government itself to take into account the many dimensions of the problem is not easy, and this will help them to take action where it is needed, to correct action where it is not adequate, and to look at the long-term nature of the problem. We are happy that the Labour Secretary is here with us, and he will be both taking into account what the government has done and will also be sharing with us what the government may do to see that this does not happen again. We are happy that the international community is with us and that they have paid attention to this problem. They are obviously deeply involved in this process, because what has happened in Rana Plaza is itself part of the nature of the globalization process, and they have to assume responsibility both here and around the world in terms of what this process has actually been contributing to the conditions of life of ordinary people. Finally, of course, we as a society and we as civil society will have to essentially recognize that this is an ongoing responsibility. These are people who are central to the economic sustainability of Bangladesh. The garment industry and their workers are as important and significant to this process as the garment owners and the people who are in factually recognized as the source of the dynamism of the garment industry. These people pledge their lives day after day. Now close to 4 million of them are central to the functioning of our growth and export successes. And so we have to, as a society, recognize that everything that happens to them is not their individual concern or even the concern of the owners or even the concern of the government or the buyers. This is the concern of every Bangladeshi, because our bread and butter and our economic future is linked with what happens to them and the conditions under which they work. So with these words, I will ask Muazzam to take over. This, again, is a continuing process, because as long as we recognize that this is a living problem for us, and as long as there are people who are continuing to face the consequences of what happened at the Rana Plaza tragedy, this problem will not be taken as ended. So we do not know how long this process would go on, but we are very conscious of the fact that all our partners in this are committed and are working with us, and they will work with us as long as it is necessary to see that this is a living issue which will hopefully not occur again. So I would like to thank Muazzam and his colleagues for the enormous amount of effort and the cooperation with our partners, because without them, such a intensive amount of monitoring as to what actually has been happening would not have been possible through just one organization. So
we look forward, because this is now a big group. It is covering a broad range of stakeholders over here, and we will look forward to your reaction, because whilst we have got immediate partners, you are all our partners. And since we recognize this as a national problem, every one of you who has an immediate experience, who has something to contribute, whether having been a victim of this problem or in fact having been associated with addressing it, we will look forward to your input, so that at each stage our work can in fact be improved and we can become an effective voice on behalf of the victims of the Rana Plaza disaster and on behalf of the much broader community of workers who are in fact daily pledging their lives for the dynamism of the export industry, which is our pride and joy. Muazzam. ধন্যবাদ স্যার। উপস্থিত সুধীমণ্ডলী, আমি যে রিপোর্টটি উপস্থাপন করতে যাচ্ছি এটি হলো দ্বিতীয় পর্যবেক্ষণ প্রতিবেদন, এবং এই রিপোর্টটি তৈরিতে আমার সাথে ছিলেন আদিবা আফরোজ এবং ফারজানা শেহরিন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর রেহমান সোবহান স্যারকে, কেন তার আইডিয়ার ভিত্তিতে আমরা এগিয়েছি এবং আমাকে সহায়তা করেছেন বিভিন্নভাবে, গাইড করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, প্রফেসর মুস্তাফিজুর রহমান, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা, এবং একই সাথে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এবং হাবিবুল্লাহ করিম, যারা ব্যক্তিগতভাবে আমাদের এই উদ্যোগের সাথে ছিলেন তারা, এবং সামগ্রিকভাবে যে 14টি প্রতিষ্ঠান আমাদের এই উদ্যোগের সাথে আছেন তাদের প্রতিও আমাদের বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ছোট্ট করে যদি একটু বলি যে আমাদের এই রিপোর্টটি তৈরির ক্ষেত্রে আমরা যেভাবে কাঠামোটি চিন্তা করেছি তাতে আরেকবার শুরুতে বলতে চাই যে উদ্যোগটি, এই স্বাধীন পর্যবেক্ষণের এই উদ্যোগটির কেন বা এখানে আমরা কি কি উদ্দেশ্য নিয়ে আছি, এবং এই দ্বিতীয় যে প্রতিবেদনটি আমরা তৈরি করেছি সেই প্রতিবেদনের কাঠামোটি কি এবং কি ফ্রেম আমরা মাথায় রেখে এটি তৈরি করেছি সেটি বলতে চাই। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে চাই যে সামাজিক এবং আর্থিক যে বিষয়াদি ক্ষেত্রে আমরা যে সমস্ত কমিটমেন্ট হয়েছিল সেগুলোর প্রস্তুতি কেমন এবং সেগুলোর অগ্রগতি কেমন সেটি, এবং এটির ক্ষেত্রে আমরা প্রায় 11 জন শ্রমিকের সাথে, রানা প্লাজার শ্রমিকের সাথে আমরা ইন্টারভিউ করেছি, কথা বলেছি, তাদের রিয়াকশন কি 9 মাস পরে সেটিও আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর পরবর্তী অংশে আমরা সার্বিকভাবে এই মুহূর্তে যে কর্মপরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন রকমের উদ্যোগ চলছে সে উদ্যোগগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, কোন পর্যায়ে রয়েছে সেগুলো, এবং সর্বশেষে আমরা কিছু সাজেশন দিতে চাই এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে। সেই বিষয়টি আমরা ধীরে ধীরে আসব। আমরা খুবই দুঃখিত যে রানা প্লাজার ঘটনাটি এখন বিশ্বে বাংলাদেশকে পোশাক খাতের জন্য এক ধরনের সিম্বলের পর্যায়ে নিয়ে গিয়েছে, সেটি হলো দুর্বল সোশ্যাল এবং ফিজিক্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে, এবং সেখান থেকে আমরা এখন পুনরায় রিগেইন করার চেষ্টা করছি, কিভাবে আমরা আবার আমাদের আগের যে ইমেজ রয়েছে সেই ইমেজে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আগেও যেটি বলা হলো যে এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে কিছু কিছু উদ্যোগ শুরু হয় কিন্তু মাঝপথে থেমে যায় এবং আলটিমেটলি এই সমস্যাগুলো থেকে যায় এবং প্রকারান্তরে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। এর প্রেক্ষিতেই আসলে সিপিডির এই উদ্যোগ, এবং আমরা রানা প্লাজা যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছে ট্র্যাজেডির পর সেগুলোকে আমরা ফলো আপ করছি। আমরা যে প্রথম মনিটরিং রিপোর্টটি তৈরি করেছিলাম, যেটি আমরা 4 আগস্ট আমরা রিলিজ করেছিলাম, সেটি কিন্তু দেশে এবং দেশের বাইরে ব্যাপক মাত্রায় এটি অ্যাটেনশন ড্র করেছিল, এবং সম্ভবত রানা প্লাজা নিয়ে বিশ্বব্যাপী যে সমস্ত ডকুমেন্ট ব্যবহার হয়েছে আমাদের ধারণা এই রিপোর্টটি ওয়ান অফ দ্য হায়েস্ট যেটি রেফার্ড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমরা হিসেব করে দেখেছি প্রায় 1700 সংখ্যক আমাদের রিপোর্ট, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য ডকুমেন্টস এগুলো আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়েছে। সুতরাং আমরা ধারণা করতে পারি এরকম একটি রিপোর্টের যে প্রয়োজনীয়তা দেশে এবং দেশের বাইরে সকলে বোধ করছেন সেটি কিন্তু এখান থেকেও কিছুটা হলে ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে আসি আমাদের এই মনিটরিং ইনিশিয়েটিভের ভিতরে, যেটি অলরেডি আলাপ আলোচনা হয়েছে, তারপর ছোট্ট করে বলি আমরা এখানে কিন্তু মূলত যে জায়গাগুলো দেখতে চাই, আর্থিক এবং সামাজিক যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন রানা প্লাজার ঘটনার পরে, তার পরিস্থিতি কি,
9 মাস পরে আমরা কোন জায়গায় আছি আমরা সেটি দেখতে চাই। আহত শ্রমিকদের কি অবস্থা দাঁড়িয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা একই সাথে ব্রডলি এটাও করতে চাই যে অবকাঠামোগত যে সমস্ত বিষয় নিয়ে সে সময় প্রতিশ্রুতি ছিল বা উদ্যোগ ছিল সেটি আসলে কোন পর্যায়ে দাঁড়িয়েছে সেটিও আমরা কিছুটা আলোচনা করব। সে কারণে আমরা এখানে যে এলাকাগুলো ধারণা নিয়েছি আমাদের এই পর্যবেক্ষণের জন্য সেটি হচ্ছে 7টি, এবং এই 7টির ভিতরে খুব পরিষ্কারভাবে শ্রমিকদের ক্ষতিপূরণ, কত সংখ্যক শ্রমিক নিহত হয়েছেন তাদের ব্যাপারটি, তারপরে ফায়ার সেফটি সিকিউরিটি কি পজিশন, বিল্ডিং এর সেফটি সিকিউরিটি কি পজিশন, লিগ্যাল স্টেপসগুলো কোন জায়গায় আছে সেটি, এবং আহত শ্রমিকদের কমিটমেন্টের ব্যাপারে কোন পরিস্থিতিতে আমরা আছি সেটি, এদেরকে পুনঃ নিয়োগ করা অর্থাৎ রিএমপ্লয়মেন্টের বিষয় সেটি আসলে কোন পরিস্থিতিতে আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে চাই। তবে মনে রাখা দরকার সকলের, আমাদের এই উদ্যোগটি কিন্তু সেই জন্যই যে আমরা এমন একটি গার্মেন্টস সেক্টর প্রত্যাশা করছি আগামী দিনে যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশকে নতুন করে আরেকটা গ্লোবালি রিকগনাইজড ব্র্যান্ড ইমেজ দেবে, যেখানে শুধুমাত্র কম্পিটিটিভনেসের বিষয়টি থাকবে না, একই সাথে থাকবে সোশ্যাল আপগ্রেডেশন বা সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রেও বাংলাদেশ যাতে একটা রোল মডেল হতে পারে। সুতরাং সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রচেষ্টা। আমরা যে ফ্রেমটি নিয়ে এখানে চিন্তা করেছি সেটি হলো, সাধারণত কোনো একটা বড় ঘটনা দীর্ঘদিন যাবত যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে শুরুতে যে ধরনের বিষয়গুলোর প্রতি জোর দেওয়ার বিষয় থাকে এটি ধারাবাহিকভাবে এর ফোকাসটি আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। সেজন্য প্রথম পর্যায়ে আমরা যখন এই রিপোর্টটির ব্যাপারে আলোচনা করেছিলাম সেখানে আমরা মনোযোগ দিয়েছিলাম ইমিডিয়েট বিষয়গুলোর ব্যাপারে সকল পক্ষ কতটুকু উদ্যোগী ছিলেন, অর্থাৎ রেস্কিউ অপারেশন, আহত শ্রমিকদের শুশ্রূষা করা, তাদের কিছু সাহায্য সহযোগিতা করা, সেই বিষয়গুলো কতটা এগিয়েছে। কিন্তু এখন যখন আমরা মধ্যম পর্যায়ে রয়েছি, যেটি কিনা আমরা এই টেবিলে দিয়েছি, এর যখন আমরা সেকেন্ড ফেজ বলতে পারি, সেই ফেজে যখন রয়েছি তখন কিন্তু আমরা শ্রমিকদের দীর্ঘমেয়াদী প্রয়োজনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রেস করতে চাই। আমাদের শুরুর দিকের যে যতটুকুই বা অর্জন সেটিকে আমরা এই মুহূর্তে আমরা অত বড় করে দেখতে চাই না। আমরা দেখতে চাই এই সমস্ত আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী যে সমস্ত প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলোর ব্যাপারে সকল পক্ষ কতটুকু অগ্রবর্তী হয়েছেন সেটি, আইনগত বিষয়গুলোতে পূর্বের যে উদ্যোগ সেটি কতটুকু এগিয়েছে সেটি, আমরা অবকাঠামোগত জায়গাগুলোতে পূর্বের যে আলোচনা শুরু হয়েছিল সেটি কতটুকু এগিয়েছে সেটি আমরা এই পর্যায়ে দেখতে চাই। সুতরাং দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের যে এক ধরনের সন্তুষ্টি ছিল যে আমরা অনেক কিছু করে ফেলেছি, সেখান থেকে কিন্তু এখন বেরিয়ে এসে দেখার সময়। আমরা বিভিন্ন উৎস থেকে কিন্তু তথ্য সংগ্রহ করেছি। আমরা সকলের কাছে কৃতজ্ঞ যে যত এই রানা প্লাজা সংশ্লিষ্ট যত ধরনের কর্তৃপক্ষ কাজ করছেন তারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এখানে আমরা একটি টেবিল দিয়েছি এবং এই টেবিলে আপনারা দেখতে পারবেন যে আমরা কিন্তু সকল পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি। সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এনভায়রনমেন্টের জয়েন্ট সেক্রেটারি দিয়েছেন, স্থানীয় পর্যায় থেকে বিজিএমইএ, বিকেএমইএ, বেলস, সিআরপি, সিডিডি, বুয়েট, টেরাটেক, নারী পক্ষ, অ্যাকশন এইড সকলে কিন্তু আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন। আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন তার ভিতরে আইএলও, ডিএফআইডি, জিআইজেড, অ্যাকর্ড, অ্যালায়েন্স, ব্যুরো ভেরিটাস, তাদের সাথেও আমরা ইন্টারভিউ করেছি এবং তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আমরা সকলের কাছে প্রশ্নপত্র পাঠিয়েছি, তারা অনেকে আমাদেরকে উত্তর দিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে যে এইভাবে এক ধরনের পার্টিসিপেটরি ওয়েতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা অনেকটা আমরা সকলের কাছ থেকে এক ধরনের পজিটিভ একটা নোট লক্ষ্য করেছি, এবং এর বাইরে আমরা 11 জন শ্রমিকের কাছ থেকে ইন্টারভিউ করে তথ্য সংগ্রহ করেছি তাদের বর্তমান পরিস্থিতি জানবার জন্য। এবার আসুন যে সামাজিক এবং আর্থিক খাতের বিভিন্ন প্রতিশ্রুতির ক্ষেত্রে বর্তমানে আমরা কোথায় আছি সেটা যদি আলোচনা করি, তবে সেই আলোচনা শুরুতেই যে জিনিসটি জানা দরকার, রানা প্লাজার দুর্ঘটনার শিকার আসলে কতজন সেটি কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পরিষ্কার করে জানি না। আমাদের এই তথ্যটি জানাটা এই মুহূর্তে খুবই খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন ধরনের আর্থিক উদ্যোগ, সামাজিক উদ্যোগের প্রক্রিয়া চলছে, যে পর্যায়ে কিন্তু একজন শ্রমিকের পরিচয় জানাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হবার ক্ষেত্রে। তো আমরা যেটি দেখেছি যে এ ধরনের দুর্ঘটনার শিকার ব্যক্তিদেরকে আমরা 4টা বা 5টা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে রয়েছেন যারা মৃত এবং যাদের পরিচয় জানা গেছে, যারা মৃত কিন্তু পরিচয় জানা যায়নি, যারা আহত হয়েছেন, যারা আহত হননি, এবং যারা এখন পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা এই ধরনের মিসিং ওয়ার্কার্স, এরকম 5টি ক্যাটাগরিতে আমরা কিন্তু রানা প্লাজার শ্রমিকদেরকে দেখতে পারি।
মৃত শ্রমিকদের সংখ্যার ক্ষেত্রে কিন্তু খুব বড় পার্থক্য নেই। 1134, 1131 এবং যদি গত পরশুদিন একজন ধরি তাহলে আরেকজন মৃত হলেন, 1135 সংখ্যক শ্রমিক হয়তো মৃত হয়েছেন। কিন্তু মৃত শ্রমিকদের ভিতরে যে সংখ্যাটি নিয়ে সমস্যা রয়ে গেছে সেটি হলো এই মৃত শ্রমিকদের ভিতরে সকলের কিন্তু পরিচয় জানা যায়নি। এই যে অপরিচয়হীন অবস্থায় জুরাইন কবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে, কতজনকে আসলে দাফন করা হয়েছে সেই সংখ্যাটি কিন্তু পরিষ্কার না। কোন কোন রিপোর্টে বলা হচ্ছে 291, কোন কোন রিপোর্টে 306, কোন কোন রিপোর্টে 303। ফলে আমাদের জানা দরকার আসলে প্রকৃত সংখ্যক আনআইডেন্টিফাইড যারা জুরাইন কবরস্থানে দাফনস্থ হয়েছেন তারা আসলে কতজন, সেটি আমাদের জানা প্রয়োজন। তবে আসার কথা যে এর ভিতর থেকে 157 জনের পরিচয় জানা গেছে। অতি সম্প্রতি যে ডিএনএ রেজাল্ট পাওয়া গেছে সেখান থেকে 500 জন ব্যক্তির কাছ থেকে যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছিল তাদের ভিতর থেকে 157 জনের পরিচয় জানা গেছে। প্রশ্ন হলো বাকিরা কারা? অর্থাৎ এই যে 291 থেকে 306 জনকে জুরাইন কবরস্থানে দাফনস্থ করা হয়েছে তাদের জন্য 500 জন স্যাম্পল দিয়েছেন, মাত্র 157 জনের পরিচয় জানা গেল। বাকি যে 77 থেকে 148 জন এরা কারা? এদের আত্মীয় স্বজন কোথায়? এদের আত্মীয় স্বজন কি ডিএনএ স্যাম্পল দেননি? এদের আত্মীয় স্বজন কি এখনো জানেন না যে তাদের আত্মীয়রা মৃত হয়েছেন বা তাদের খোঁজ তাদের এটা কি জানি না? উল্টোভাবে এখনো আমরা রানা প্লাজার এলাকাতে গিয়ে দেখতে পাই অনেকেই বলছেন যে তারা তাদের আত্মীয়দেরকে খুঁজছেন। তাহলে আমাদের জানা দরকার যে এই সমস্ত যারা মিসিং ওয়ার্কার্স এরা কারা, এদের সম্পর্কে আমাদের পরিষ্কার একটি ধারণা প্রয়োজন। এবং সেই সংখ্যাটি উপাত্তগুলো আমরা এখানে একটি টেবিলের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। যারা উদ্ধার হয়েছেন সেই সংখ্যাটির মধ্যেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। মন্ত্রণালয় 2438, কোঅর্ডিনেশন সেল থেকে 2515, সিপিডি 2436, এরকম একটি সংখ্যা ভ্যারি করছে। আহত শ্রমিকের সংখ্যা নিয়েও একটি পার্থক্য রয়েছে। এনাম মেডিকেল কলেজ থেকে প্রথমত 1800 জন ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সংখ্যাটি কিছুটা পরিবর্তন হয়েছে। তবে যেটি গুরুত্বপূর্ণ এই আহত শ্রমিকদের ভিতরে তার মধ্যে হচ্ছে যারা কিনা বেশি আহত হয়েছে সেই সংখ্যাটি। সিপিডি রিপোর্টে আমরা প্রথম রিপোর্টে বলেছিলাম 339 জন, বিলস রিপোর্টে আসছে 500 জন, বিজিএমএ রিপোর্টে বলা হচ্ছে 850 জন। ফলে প্রকৃত সংখ্যাটি কত সেটি কিন্তু আমাদের জানা দরকার। মিসিং ওয়ার্কার এটি হচ্ছে সবচেয়ে বড় একটি এরিয়া যেটি আমাদের সমাধান করা প্রয়োজন। মিসিং ওয়ার্কারদের ক্ষেত্রে বিভিন্ন এস্টিমেট দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু 100 থেকে 380 এরকম একটি সংখ্যার ভিতরে কিন্তু ঘোরাফেরা করছে। আসার কথা যে 157 জনের পরিচয় জানার কারণে মিসিং ওয়ার্কারদের সংখ্যা কিছুটা কমেছে। তবে যে জিনিসটা আমরা জানতে পেরেছি এই সমস্ত শ্রমিকদের মিসিং ওয়ার্কারদের পরিবার সবচেয়ে বেশি ডিজাস্টার সিচুয়েশনে রয়েছেন। না পাচ্ছেন তারা কোনো সহযোগিতা, না পাচ্ছেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন, কাদের কাছে যোগাযোগ করবেন। ঢাকার বাইরে থেকে এসে জুরাইন কবরস্থানে খোঁজ নিয়ে দেখেন 5টার মধ্যে কবরস্থান বন্ধ হয়ে গেছে, তাদেরকে রাতে থাকার মতো তাদের পরিস্থিতি নেই। এই যখন অবস্থা তখন এই সমস্ত মিসিং ওয়ার্কারদের ফ্যামিলিগুলো কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে এবং যেটি কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার। ফলে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্ঘটনার শিকার এই শ্রমিকের সংখ্যা এটা 3572 থেকে শুরু করে 3848 এবং একটি বিদেশি প্রতিষ্ঠান 3621 এরকমই একটি সংখ্যা ধরে আগাচ্ছে। সুতরাং এই যে বিভিন্ন সংখ্যা, তথ্য, উপাত্ত এগুলোর একটি সমন্বয় প্রয়োজন। আমার মনে হয় সরকারের মন্ত্রণালয় রয়েছেন, ত্রিপক্ষীয় কমিটি করা হয়েছে, ন্যাশনাল ট্রাইপার্টিট কমিটি রয়েছেন, তারা এই সমস্ত তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে এই পাজলটি ভাঙবেন এবং এটি যেন সকল শ্রমিককে যাতে অন্তর্ভুক্ত করা হয় এবং কেউ যেন এখান থেকে বাদ না পড়েন। এবার আসুন দ্বিতীয় বিষয় নিয়ে, সেটি হলো আর্থিক সহযোগিতা নিয়ে। আর্থিক সহযোগিতার যে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা দরকার, প্রথমত হচ্ছে আইনগত সহযোগিতার বিষয়গুলো, আইনত শ্রমিকরা কি কি পেতে পারেন সেই সমস্ত বিষয়গুলো, এবং তার ভিতরে 24 দিনের বেতন অথবা এপ্রিল 2013 বেতন, তার ওভারটাইম, তার অন্যান্য অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স বা প্রোডাকশন অ্যালাউন্স সেগুলো এবং অন্যান্য কিছু যদি থাকে। আমরা দেখতে পেয়েছি বিজিএমএ থেকে 2785 জন শ্রমিককে দেওয়া হয়েছে প্রায় 25,000 টাকার গড়পড়তায় এবং 7 কোটি টাকা এরপর এজন্য ব্যয় হয়েছে তাদের। প্রাইমার্ক আবার অন্যদিকে 3621 জন দুর্ঘটনার শিকার ব্যক্তিকে কিন্তু তারা বিকাশের মাধ্যমে প্রথমে 3 মাস এবং পরবর্তীতে আরো 3 মাস এভাবে 6 মাসের মূল বেতন তারা দিয়েছেন। প্রশ্ন হলো বিজিএমএ কেন এই বাকি সংখ্যাটি এখনো পূরণ করতে পারছে না? এক্ষেত্রে যেটি বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি যে মিসিং ওয়ার্কার যারা রয়েছেন, যাদের রিলেটিভসরা রয়েছেন, তারা অনেকেই বলছেন যে তারা এই সুবিধাটি পাননি। এবং আমরা যখন শ্রমিকদেরকে ইন্টারভিউ করতে গিয়েছি সাভারে, তাদের ভিতরে আমরা অল্প সংখ্যক ইন্টারভিউ করেছি, তাদের ভিতরে কিন্তু 1-2 জন বলেছে যে তারা কিন্তু পর্যাপ্তভাবে সমস্ত সাপোর্টটুকু পাননি। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় বিজিএমএর একটি ভাষ্য থাকলে ভালো হয়।
এবার আসুন সরকারের সহযোগিতা নিয়ে। সরকার কিন্তু কয়েক দফা সহযোগিতা দিয়েছেন। প্রথমত হলো যারা মারা গেছেন তাদের 20,000 টাকা করে এরকম 843 জনকে দেওয়া হয়েছে, এবং এককালীন 1 লক্ষ টাকা করে 777 জনকে কিন্তু দেওয়া হয়েছে। তবে এই 777 জনের বাইরেও কিন্তু অনেকে রয়ে গেছেন যাদেরকে সহযোগিতার ভিতরে আনা যায়নি। এর বাইরে যেটি হয়েছে, অতি সম্প্রতি যে 157 জনের ডিএনএ টেস্ট করে যে পরিচয় পাওয়া গেছে, তাদের ভিতর থেকে সরকার ঠিক করেছেন 132 থেকে 136 জনকে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করে তারা দেবেন। ফলে এটি একটি আশার কথা। তবে যে জায়গায় সরকারের কমিটমেন্ট পূরণ হয়নি সেটি হলো যে দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 10 থেকে 15 লক্ষ টাকা করে শ্রমিকদেরকে দেওয়া হবে। এই উদ্যোগটি শুরু হয়েছিল নির্বাচনের আগে, এবং তখন 30 জনকে দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে আরো 10 জন, সর্বমোট 40 জন এই সহযোগিতা পেয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে এই যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুত টাকাটি যেন অনতিবিলম্বে এই সমস্ত শ্রমিকদেরকে দেওয়া হয়, কেননা তারা খুব একটি ভালো অবস্থায় এই মুহূর্তে নেই, সেটি আমাদের প্রয়োজন। তবে এটিও মনে রাখা দরকার, প্রাইম মিনিস্টার ফান্ডে কিন্তু যে পরিমাণ অর্থ সহায়তা পড়েছে, আমরা শুধুমাত্র মোটা দাগে কয়েকটি হিসেব পেয়েছি, সেটি হিসেব করলেও তা প্রায় 100 কোটি টাকার উপরে, এবং মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সেখান থেকে 19 কোটি টাকার মতো এই পর্যন্ত ব্যয় হয়েছে। এবং তাহলে যেটি বাকি যে টাকা আছে, আমার মনে হয় সেখান থেকে সরকার প্রাথমিক পদক্ষেপ হিসেবে পুরো টাকাটি না হোক, অন্তত অর্ধেক টাকা কিন্তু দেওয়ার মতো সঞ্চয় বা অর্থ কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিলে কিন্তু রয়েছে, সেটি কিন্তু এক্ষেত্রে সহায়তা করতে দেয়া যেতে পারে। এর বাইরে কিন্তু বিজিএমইএ বিকেএমইএ কিন্তু তাদের মতো করে তারা সহযোগিতা দিয়েছেন। প্রসূতি নারীদের মতো 12 জন প্রসূতি নারীকে বিজিএমইএ সহযোগিতা দিয়েছেন। বিকেএমইএ 7,000 টাকা করে 835 জন শ্রমিককে সহযোগিতা দিয়েছেন। বিলস সহযোগিতা দিয়েছেন। প্রথম আলো ট্রাস্ট থেকে প্রায় 2 কোটি টাকা আদায় হয়েছে, সেখান থেকে 1,18 লক্ষ টাকা তারা ব্যয় করেছেন বিভিন্ন উদ্দেশ্যে, যার ভিতরে 1 লক্ষ টাকা করে 80 জন শ্রমিককে প্রাইজ সেভিং সার্টিফিকেট কিনে দেওয়া হয়েছে। নারী পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা করা হয়েছে। এবার আসুন আমরা জিজ্ঞেস করি আহত শ্রমিকদের ক্ষেত্রে কতটুকু আগালো। আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক পর্যায়ে আহত শ্রমিকদের জন্য কিন্তু বিভিন্ন পর্যায় থেকে কিন্তু উদ্যোগ ছিল, আমরা সেটিরকে ধন্যবাদ জানাতে চাই। এবং সে পর্যায়ে আমরা দেখেছি এনাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে, মুক্তি ক্লিনিক থেকে, জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে, নিটোর থেকে সে সময় কিন্তু সহযোগিতা করা হয়েছিল। এর বাইরে বিজিএমইএ থেকে কিন্তু 850 জন আহত শ্রমিককে কিন্তু 3টি টিমের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। মেরিল প্রথম আলো থেকে 7,40,000 টাকা বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স কিনবার জন্য দেওয়া হয়েছে। অ্যাকশন এইড এবং পিএসটিসি মিলে তারা 150 জন শ্রমিককে আহত শ্রমিককে সহযোগিতা করেছেন। জিআইজেড সহযোগিতা করেছেন আওয়াজ ফাউন্ডেশন, কর্মজীবী নারী, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কার্সকে এ প্রাথমিক সহযোগিতা করার জন্য। আমাদের এই প্রাথমিক উদ্যোগের পরে যেটি দরকার সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কারা কিভাবে এগিয়ে এসছেন। আমরা দেখতে পেয়েছি যে বিজিএমই এক্ষেত্রে 3 কোটি টাকার মতো খরচ করেছে। এনাম মেডিকেল কলেজ 676 জন শ্রমিককে 3 মাসের ট্রিটমেন্ট দিয়েছে। সিআরপি 418 জনকে দিয়েছে। সিডিডি সেখানে ট্রেনিং সেন্টার ওপেন করে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। প্রথম আলো 77 জনকে, অ্যাকশন এইড বাংলাদেশ 2 জনকে দিয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সহযোগিতার বিষয়টি ছিল সেটি হলো যে শ্রমিকদের যে আর্টিফিশিয়াল লিম্ব যেগুলো তারা দেয়া, সেই বিষয়টির আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি জানা। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রথমত জানার বিষয় ছিল কতজন আসলে এরকম শ্রমিক রয়েছে যারা আসলে অঙ্গ হারিয়েছেন। আমাদের মোটামুটি হিসেবটি হচ্ছে প্রায় 36 জন এরকম শ্রমিক পাওয়া গিয়েছিল যারা অঙ্গ হারিয়েছেন, এবং সেই সংখ্যাটি কোনো জরিপে আবার এই সংখ্যাটি নাকি 70 জন বলা হয়, কিন্তু আমরা ঠিক সঠিক সংখ্যাটি জানি না। তবে এক্ষেত্রে আসার কথা হলো যে এ ধরনের ক্ষেত্রে সিআরপি সিডিডি মিলে প্রায় 36 জনকে এ পর্যন্ত অঙ্গ দিয়েছেন, এবং এর বাইরে সিডিডি থেকে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, স্প্লিন্ট বা ক্রাচ দেওয়া হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা সাপ্লাই দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস কেনার জন্য। বিলস থেকে সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে যে জায়গাটি প্রায়শই উপেক্ষিত থাকে সেটি হলো উদ্ধার কর্মীদের চিকিৎসার ব্যাপারে। আমরা জানি যে প্রশিক্ষিত উদ্ধার কর্মীর বাইরে অনেক অপ্রশিক্ষিত উদ্ধার কর্মী এ পর্যায়ে জড়িত ছিলেন, এবং তার সংখ্যাটি প্রায় 150 জনের মতো। এই 150 জন অপ্রশিক্ষিত উদ্ধার কর্মীর কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ, এবং তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন ছিল। প্রাথমিক পর্যায়ে যে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এদেরকে অনেক ক্ষেত্রেই ধর্তব্যে নেওয়া হয়নি, ফলে এদের অনেকেরই পরিবারের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ অবস্থায় রয়েছে।
এদিক থেকে আমরা বেসরকারি পর্যায়ে নারী পক্ষ সেইফের সাথে মিলে জানুয়ারি থেকে অক্টোবর 2014 সালে একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে, যেখানে তারা 100 জন এরকম উদ্ধার কর্মীর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন। এর বাইরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি অ্যাকশন প্ল্যান গঠন করা হয়েছে, যেখানে অ্যাকশনএড বাংলাদেশ এবং জিআইজেড এবং স্থানীয় অন্যান্য এনজিও মিলে তারা একটি দীর্ঘমেয়াদী, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী একটি অ্যাকশন প্রোগ্রাম নিয়েছেন, যেটার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটির ব্যবস্থা করতে চান। উদ্যোগটি শুরু হওয়া প্রয়োজন, কিছু কিছু শুরু হয়েছে, এটি পূর্ণভাবে শুরু হওয়া প্রয়োজন। এর বাইরে বিজিএমইএ, সিআরপি, জিআইজেড মিলে কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাপোর্ট করেছে যে সাভারে একটি তারা স্কুল খুলবে। আমার মনে হয় উদ্যোগটি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য একটি যথার্থ উদ্যোগ। টেরাটেক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ডাটাবেস তৈরি করেছে, এবং এর বাইরে কানাডিয়ান গভর্নমেন্ট থেকে সিআরপিকে 18 লক্ষ টাকা দেওয়া হয়েছে সিডা সিএফএলআই ট্রিটমেন্ট বাই রিহ্যাবিলিটেশনের জন্য। এটিও ভালো উদ্যোগ। কানাডিয়ান রিটেলার লবলো কিন্তু প্রায় 1,17,00,000 টাকা দিয়েছে 35 জন রানা প্লাজা ভিকটিমের সাপোর্টের জন্য, অন্যান্য সাহায্য সহযোগিতার বাইরে। তবে যে জায়গাটিতে এই মুহূর্তে খুব বেশি অগ্রগতি হয়নি সেটি হলো এই সমস্ত শ্রমিকদেরকে পুনর্নিয়োগ করা। এই পুনর্নিয়োগ করার জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট মাত্রা অগ্রগতি হয়নি। সরকার থেকে প্রতিশ্রুতি ছিল যে 100 জন শ্রমিককে চামড়া শিল্প খাতে নিয়োগ করা হবে। এ পর্যন্ত 32 জনের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা গেছে, যাদেরকে চামড়া শিল্পে নিয়োগের ব্যবস্থা করা যাবে। অন্যদিকে বিজিএমইএ প্রতিশ্রুতি দিয়েছিল যে 100 জনকে তারা নিয়োগ করার ব্যবস্থা করবে। এ পর্যন্ত 70 জনকে তারা নিয়োগ করেছে। এর বাইরে বিল, সিআরপি, এখানে গণসাহায্য সংস্থা আছে, এটি আসলে ঠিক হবে না, গ্রামীণ ফোন, এরা মিলেও কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এর বাইরে জিআইজেড থেকে প্রোগ্রাম নেওয়া হয়েছে 1500 জন শ্রমিককে সহযোগিতা করার জন্য ট্রেনিং, যার মধ্যে আহসানিয়া মিশন রয়েছেন, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ট্রেনিং এবং রিএমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিদেশি আমাদের যারা সাহায্যদাতা দেশ রয়েছেন তারাও এগিয়ে এসছেন। আমরা ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিশ্রুতি রয়েছে 4.8 মিলিয়ন পাউন্ড দেওয়ার। নেদারল্যান্ডস এবং কানাডিয়ান গভর্নমেন্ট 9.6 মিলিয়ন পাউন্ড দিচ্ছেন আইএলওর ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে। ডিএফআইডি 18 মিলিয়ন পাউন্ড দিচ্ছেন। ইউ দিচ্ছেন 136 কোটি টাকা টিবেট প্রোগ্রামে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট থেকে রানা প্লাজা কোঅর্ডিনেশন সেল মিলে বিজিএমইএ মিলে একটি জব ফেয়ার করবেন জানুয়ারির 10 তারিখে। আমরা এটির অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে শুনবো বলে আশা করছি। আমরা যখন পরবর্তী বিষয় যেটি আসছে সেটি হলো রানা প্লাজার ঘটনার কারণে যে সমস্ত শ্রমিকের সন্তান এতিম হয়েছেন তাদের পরিস্থিতি কি। আমরা দেখতে পেয়েছি যে এক্ষেত্রে বিজিএমইএ 285 জন শ্রমিকের 85 জন এতিমের দায়িত্ব নিয়েছিল, কিন্তু আমরা আশা করেছিলাম যে এক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি হয়েছে, কিন্তু যেটি হয়েছে আসলে এর ভিতর থেকে মাত্র 21 জন বিজিএমইএর যে পদক্ষেপ সেটির সাথে রেসপন্স করেছেন, অর্থাৎ অর্কা নামে একটি প্রতিষ্ঠান, সেখানে তারা ব্যবস্থা করতে চেয়েছেন, মাত্র 21 জন আসলে সেখানে গেছেন। তার কারণ হচ্ছে এই সমস্ত ছোট ছোট এতিম বাচ্চারা তাদের আত্মীয় স্বজনের ছাড়া বাইরে যেতে আগ্রহী হননি। কিন্তু বিষয়টা আসলে সেখানেই শেষ নয়। বিষয়টা হলো বিজিএমইএ বাকিদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটি আমাদের একটু জানা প্রয়োজন। এর বাইরে নারী পক্ষ এবং প্রাইমার 4 জন শিশুর ব্যবস্থা নিয়েছে। তাদের শ্রীপুর ভিলেজের আন্ডারে 138 জন চিলড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ইউনিসেফ থেকে 12,000 টাকা চেক দেওয়া হচ্ছে 14 জন চিলড্রেনের জন্য। যেটি বলা দরকার এখানে সেটি হলো যে শিশুদের জন্য যে সমস্ত উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রেই সার্বিক না, কম্প্রিহেন্সিভ না। অর্থাৎ কেউ হয়তো শিক্ষা সহায়তা দিচ্ছেন, কেউ হয়তো সাময়িক 3 মাসের সহায়তা দিচ্ছেন, কিন্তু এই সমস্ত শিশুদের কিন্তু দীর্ঘমেয়াদী তাদের জীবন ধারণ, তাদের শিক্ষা, চিকিৎসা, এর পুরোটার কিন্তু বাস্তবায়ন দরকার। আমার মনে হয় এর বাইরে অধিকাংশ ক্ষেত্রেই অনাথ এতিম শিশুরা কিন্তু রয়ে গেছেন। এবার আসি শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিপূরণের দুটো উদ্যোগ এই মুহূর্তে চলছে, একটি দেশের ভিতরে এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, কিন্তু দুটো উদ্যোগই মাঝ রাস্তায় ঠেকে গেছে। এক্ষেত্রে আইনগত কিছু জটিলতা দেখা দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এস্টিমেশন মেথড নিয়ে, কোনো কোনো ক্ষেত্রে ফান্ড কালেকশন নিয়ে কিছু কিছু বিষয় দাঁড়াচ্ছে, যদিও এক্ষেত্রে আইএলও কনভেনশনকে উভয় পক্ষই মেনটেন করবার চেষ্টা করছেন। দেশীয় যে উদ্যোগ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত প্রস্তাব ছিল 20 লক্ষ টাকা করে যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন, দুটো অঙ্গ হারিয়েছেন, তাদেরকে 15 লক্ষ টাকা করে দেয়া।
পরবর্তীতে এই প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে যখন আলোচনা হয় তখন বিজিএমইএ থেকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে তারা সর্বোচ্চ 7 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন, এবং আইএলও থেকে ডেফিনেশনাল বিষয়গুলোতেও তারা কিছু মন্তব্য দিয়েছেন। সেই প্রেক্ষিতে স্থানীয় যে উদ্যোগটি তারা নতুন করে এই হিসেবটি পুনর্মূল্যায়ন করে সর্বশেষ যে প্রস্তাবটি দিয়েছেন সেখানে হলো 14,50,000 টাকা করে যারা মৃত হয়েছেন তাদেরকে দেয়ার, এবং 10 লক্ষ টাকা পর্যন্ত যারা একটি বা একাধিক অঙ্গ হারিয়েছেন তাদের জন্য। আমার মনে হয় এই ধরনের বিষয়াদির আশু সুরাহা করা প্রয়োজন, যাতে এই সমস্ত আহত শ্রমিক, মৃত শ্রমিক, এদের পরিবার যেন আর দুর্দশায় না থাকে। তবে বিদেশি যে উদ্যোগ, সেই উদ্যোগটিও কিন্তু খুব বেশি আগায়নি। যে 12টি বা 11টি ইউরোপ ভিত্তিক রিটেল প্রতিষ্ঠান আলোচনায় অংশগ্রহণ করেছিল, আইএলও, ইন্ডাস্ট্রি ওয়াল, ক্লিন ক্লথ ক্যাম্পেইন, বিজিএমইএ, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে মিলে, সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 4টি প্রতিষ্ঠান এ পর্যন্ত ইন্ডিকেশন দিয়েছেন যে তারা $40 মিলিয়ন বা 320 কোটি টাকা তারা সহায়তা দেবেন। তাহলে বাকিরা কোথায়? বাকিরা কিন্তু এখনো এগিয়ে আসেনি। তবে এক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলো এই যে ইউরোপ ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলেও মার্কিন যুক্তরাষ্ট্র বা উত্তর আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো এই উদ্যোগে সাড়া দেননি, এবং আদতে মনে হচ্ছে তারা এই উদ্যোগে সহযোগী হতে চাচ্ছেন না। তবে যেটি প্রয়োজন সেটি হলো এই শ্রমিকদের জন্য আমরা একটি রাফ হিসেব করেছিলাম, তাতে প্রায় 580 কোটি টাকা যদি ন্যূনতম প্রয়োজন, অর্থাৎ যে 320 কোটি টাকার সহযোগিতা জানা গেছে তার বাইরে আরও প্রায় 40 থেকে 45% কিন্তু বা 50%-এর কাছাকাছি আরও টাকার প্রয়োজন হবে। সুতরাং আমাদের যেটি প্রত্যাশা থাকবে, স্থানীয় পর্যায়ে যারা এটির সাথে জড়িত, ক্ষতিপূরণের ব্যাপারে আইনগত বিষয়গুলো দেখে এটি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়। আইনগত বিষয়গুলোর ব্যাপারে যদি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি যে 4টি কেস হয়েছিল, 22 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার ভিতরে অতি সম্প্রতি 8 জন জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু এটির ব্যাপারে সিআইডি থেকে যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক এখন পর্যন্ত সেটি এখনো দেওয়া যায়নি। যদিও প্রায় 600 জনের ভিডিও ক্লিপিংস, মন্তব্য এগুলো নাকি সংগ্রহ করা হয়েছে। আমরা জানি না যে কবে আসলে তারা দেবেন। নতুন করে সিআইডি আরও ফেব্রুয়ারি পর্যন্ত তারা সময় নিয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়টি আর ডিলে না করে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদনটি যাতে জমা দেন। এক্ষেত্রে তাজরিন সংক্রান্ত বিষয়ে যে আইনগত সিদ্ধান্ত এসছে অতি সম্প্রতি হাইকোর্ট থেকে, সেটিও আমার মনে হয় আইনগত বিষয় বিবেচনার ক্ষেত্রে পরবর্তীতে চিন্তা করা যেতে পারে। আমরা এই পর্যায়ের আলোচনার সর্বশেষ যে বিষয়টি জানাতে চাই সেটি হলো প্রতিক্রিয়া। যে শ্রমিকরা আহত হয়েছেন তারা 9 মাস পরে আসলে কোন জায়গায় রয়েছেন? আমরা এরকম 11 জন শ্রমিককে, তার মধ্যে 6 জন উদ্ধারকৃত শ্রমিক এবং 3 জন যাদের শ্রমিক সদস্য নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের পরিবারের সাথে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে এদের ভিতরে মাত্র 2 জন আসলে কাজে যোগদান করতে পেরেছেন, এবং সেই কাজে যোগদানটাও কিন্তু পূর্ণ কর্মক্ষম একটি কাজে না। তারা কিন্তু ছোট ছোট কাজ করছেন স্থানীয় পর্যায়ে, হয়তো ব্যাগ বানাচ্ছেন, সেলাই করছেন, এরকম, এবং তার মাধ্যমে যে আয় করছেন সেটি তাদের আগের আয়ের চেয়ে প্রায় 60% কম। সুতরাং বুঝতেই পারছেন যে যে সমস্ত শ্রমিক কিছুটা সুস্থ বোধ করছেন তারাও কিন্তু কাজে পূর্ণভাবে নিয়োজিত হবার মতো অবস্থায় নেই। কিন্তু যেটি দুঃখজনক যে 9 মাস পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্ভে যে 8 জন করেছে তার মধ্যে 6 জনই কিন্তু কাজে যোগদান করতে পারছেন না, বিভিন্ন কারণে, তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার জন্য। এবং এর সাথে সাথে তারা যেটি বলেছেন, আপনারা রিপোর্টেও তাদের বিস্তারিত তথ্য উপাত্ত দেওয়া আছে, দেখবেন। এর সাথে সাথে যেটি হয়েছে সেটি হলো তারা বলছেন যে সহযোগিতার বিষয়গুলো তাদের কাছে খুব পরিষ্কার না। তারা কার কাছে জানাবেন যে তারা পর্যাপ্তভাবে কম্পেনসেশন, তাদের যে আইনগত যেটা পাওয়া সেটি তারা পাননি। যেমন 1-2 জন বলেছেন যে বিজিএমইএ থেকে যে টাকা দেওয়া হচ্ছে সেটি তাদের জন্য আসলে পর্যাপ্ত ছিল না, কারণ ওভারটাইমের টাকা ঠিক মতো ক্যালকুলেট করে ওখানে তাদেরকে দেওয়া হয়নি। তো সেটিও কিন্তু তারা আমাদেরকে বলেছেন। কিন্তু যেটি তারা বলতে চান সেটি হলো এই যে বিভিন্ন রকম উদ্যোগে সাহায্য সহযোগিতা চলছে, সেই উদ্যোগগুলোর ব্যাপারে কিন্তু সকলে ওয়াকিবহাল নন। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই, যে সমস্ত আহত শ্রমিক দুর্ঘটনার পরে ঢাকা শহর ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু এই সমস্ত ইনফরমেশন অ্যাক্সেসের একরকম বাইরেই চলে যাচ্ছেন, এবং তারা কিন্তু এর ভিতরে জানতেও পারছেন না। ঢাকা শহরে খরচ করে আসার মতো তাদের অবস্থা নেই, তাদের কিন্তু ডিস্ট্রেসটা কিন্তু সবচেয়ে বেশি। শ্রমিকদের সংক্রান্ত এই সমস্ত আলোচনার পর দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো গার্মেন্টস শিল্পে এই মুহূর্তে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে যে সমস্ত উদ্যোগগুলো ছিল সেটি। আবারও বলে রাখি, এই অংশটি আমরা খুব বড়ভাবে এখানে আলোচনা করব না। আমাদের মূল আলোচনার বিষয়টি হলো রানা প্লাজা। কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে ব্যাপক ভিত্তিক কিছু উদ্যোগ শুরু হয়েছে, সেটি আমরা আপনাদের সাথে তুলে ধরতে চাই।
এক্ষেত্রে প্রথম যেটি বলা দরকার সেটি হলো ন্যাশনাল ট্রাইপার্ট্রিয়েট অ্যাকশন প্ল্যান করা হয়েছে, যেটি তাজরিনের সময় থেকে শুরু হয়ে এবং রানা প্লাজার ঘটনার মাধ্যমে এটি ব্যাপ্তি লাভ করেছে, এবং সেটি সরকারের যে মিনিস্ট্রি অফ লেবার তার আন্ডারে ত্রিপক্ষীয় কমিটির মাধ্যমে এটি করা হয়েছে, এবং তার আন্ডারে 25টি টার্গেট ঠিক করা হয়েছে। সেখানে আইএলও এক ধরনের অ্যাডভাইজারি রোল পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ডিসেম্বর পর্যন্ত যে তথ্যপাত্র আছে তাতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের যে 25টি টার্গেট দেওয়া হয়েছিল সেটি সময় নিরিখে আমরা যদি ভাগ করি তার ভিতরে দেখতে পাচ্ছি যে মাত্র 7টি কমিটমেন্ট এ পর্যন্ত পূরণ হয়েছে, অর্থাৎ অধিকাংশগুলো বাকি 5টি কমিটমেন্ট পূরণের পর্যায়ে রয়েছে, এবং 12টি কমিটমেন্টের ব্যাপারে কিন্তু এখনো পর্যাপ্তভাবে কিন্তু অগ্রগতি হয়নি। আমার মনে হয় এই জায়গাটির ব্যাপারে মন্ত্রণালয় থেকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এই বিষয়ে অগ্রগতির পর্যায়টি পিছনে অ্যানেক্স যে আমরা দিয়ে দিয়েছি মূল রিপোর্টের শেষে, সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। তবে যে জায়গাগুলোতে কিছুটা অগ্রগতি হয়েছে তার মধ্যে লেবার ল অ্যামেন্ডমেন্ট করা, টাস্ক ফোর্স গঠন করা ক্যাবিনেট কমিটির অধীনে, ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস ইন্সপেকশন অথরিটি আপগ্রেড করা এবং ইউনিফাইড কোড করা, চেকলিস্ট করা, এই জায়গাগুলো শেষ হয়েছে। যে জায়গাগুলোতে আসলে অগ্রগতি হয়নি তার ভিতরে রয়েছে সংশ্লিষ্ট আইন কানুনগুলো আরেকবার করে রিভিউ করা, বিশেষ করে অগ্নি সংক্রান্ত, বিল্ডিং সংক্রান্ত, কেমিক্যাল সেফটি সংক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু এখনো অগ্রগতি হয়নি। 200 জন লেবার ইন্সপেক্টর নিয়োগ করার ক্ষেত্রে, যার ভিতরে 43 জনকে নিয়োগ করা গেছে, 16 জন এই মুহূর্তে কনফার্ম করবার পর্যায়ে রয়েছেন এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে ফ্যাক্টরি লাইসেন্সিং এবং সার্টিফিকেশন প্রসেসের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল সেফটির ক্ষেত্রে রিভিউ করার কথা ছিল, সেটি এখন পর্যন্ত অগ্রগতির পর্যায়ে রয়েছে। একটি ওয়ান স্টপ শপ করার কথা, যেখানে ক্র্যাশ কোর্স নেওয়া হবে, সেটিও অগ্রগতি যথেষ্ট না। এবং সাব কন্ট্রাক্টিং এর ক্ষেত্রে একটি ট্রান্সপারেন্ট পলিসি করবার কথা বলা হয়েছিল, সেখানেও কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি নেই। এবং লেবার ম্যানেজমেন্ট পলিসির জন্য একটি গাইডলাইন করা অকুপেশনাল হেলথ সেফটির জন্য, যেটি মিড লেভেলকে টার্গেট করে, সেটি কিন্তু এখনো আগায়নি। এবং সেলফ অ্যাসেসমেন্ট রেমিডিয়েশন টুল করার কথা, সেটি কিছুটা আগিয়েছে, পর্যাপ্তভাবে সেখানে হয়নি। পাবলিকলি অ্যাক্সেসেবল ডাটাবেস করবার কথা, সে উদ্যোগটি শুরু হয়েছে, কিন্তু যে কোনো কারণেই সে উদ্যোগটি এখন পর্যন্ত যথেষ্ট হয়নি। এক্ষেত্রে যেটি বলার বিষয়, যে সরকারের যে মূল দুটো প্রতিষ্ঠান, সেটি হলো অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ এবং আরেকটি হলো কারখানা পরিদর্শন কর্তৃপক্ষ, এই দুই জায়গায় কিন্তু যথেষ্ট অগ্রগতির প্রয়োজন আগামী দিনে রয়েছে বলে আমরা মনে করি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কারখানা পরিদর্শন এবং পর্যবেক্ষণ এবং মূল্যায়নের একটি উদ্যোগ চলছে তিনটি পর্যায় থেকে। একটি হলো আইএলও থেকে, আরেকটি হলো অ্যাকর্ড থেকে, এবং আরেকটি হলো অ্যালায়েন্স থেকে। এবং সেই তিনটি উদ্যোগের আন্ডারে একটি কমন গাইডলাইন তৈরি করা হয়েছে। আমি বলবো যে এই কমন গাইডলাইন তৈরি করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমার মনে হয় এই ডকুমেন্টটি আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। কিন্তু যেটি বিষয় সেটি হলো যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান টার্গেট করছে 1500 ফ্যাক্টরি তারা কাভার করবে, অ্যাকর্ড কাভার করবে 1577টি, অ্যালায়েন্স কাভার করবে 890টি। সংখ্যাটি হয়তো আর একটু রিভাইজ হয়েছে যতটুকু আমরা জানি, কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছে প্রায় 1000-এর মতো ফ্যাক্টরি এর বাইরে থেকে যাবে। সুতরাং তাদেরকে কারা পর্যবেক্ষণ করবে? তবে আসার কথা, এই উদ্যোগটি আইএলও যে উদ্যোগটি নিয়েছে 1500, সেটিও আসলে শুরুর দিকে ছিল না, শুধু অ্যাকর্ড অ্যালায়েন্স ছিল। এটি যেহেতু শুরু হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সকল কারখানা 2014 সালের ভিতরে তাদের ইন্সপেকশন কাজ শেষ হবে, যে কোনো উদ্যোগের ভিতর দিয়ে। এক্ষেত্রে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স থেকে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে, এবং বুয়েটকে নিয়োগ করেছেন আইএলও থেকে, এবং তারা এই মুহূর্তে কাজ করছেন। এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে পরিমাণ টাকা দরকার, সেই টাকাটি কোথা থেকে আসবে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো সংস্কার করতে হবে, যেটি কিনা আমাদের উদ্যোক্তাদের জন্য একটি চিন্তার বিষয়। এক্ষেত্রে কিছু উদ্যোগ চলছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লো কস্ট ফান্ডিং ফ্রম জাইকা এবং আইএফসি। এই দুটো উদ্যোগ এই মুহূর্তে চলছে। জাইকা বাংলাদেশ ব্যাংক, পিডব্লিউডি, বিজিএমএ, বিকেএমএ এর সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে অক্টোবরে, যেটার আন্ডারে তারা 100 কোটি টাকা দিচ্ছে এবং সর্বোচ্চ 10 কোটি টাকা করে একটি ফ্যাক্টরি সেটি নিতে পারবে বলে আমরা জানি। এবং তার ভিতরে প্রায় 30 থেকে 40% অ্যাকর্ড অ্যালায়েন্সের ফ্যাক্টরি কাভার হবে বলে ধারণা করা যায়। অন্যদিকে আইএফসি 90 দিনের একটি স্বল্প মেয়াদী ঋণ দেওয়ার প্রস্তাব করেছে, তারা সেটির জন্য সুদ রাখবে 2 থেকে 3%। আমি এ ধরনের স্বল্প উদ্যোগগুলো হয়তো ইন্সপেকশন প্রসেসের জন্য যথেষ্ট, কিন্তু দীর্ঘমেয়াদী উদ্যোগের জন্য কিন্তু এ ধরনের টাকাটি হয়তো পর্যাপ্ত নয়। এক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট কিন্তু 4.8 মিলিয়ন পাউন্ড দিচ্ছে
সেটি কানাডা এবং নেদারল্যান্ডস গভর্নমেন্ট টাকা দিচ্ছে 9.6 মিলিয়ন পাউন্ড। অ্যাকর্ড অ্যালায়েন্স এবং আইএফসি একটি ট্রেড ফেয়ার করবে, যেখানে ফায়ার সেফটি ইকুইপমেন্টসগুলো তারা শো করবে আগামী ফেব্রুয়ারি 2014-তে। এবার একটি গ্রাফ দেখাচ্ছি আপনাদেরকে, এই গ্রাফটির দিকে একটু তাকাতে পারেন। সেটি হলো যে আমরা কি ধরনের মনিটরিং এর ভিতরে, চ্যালেঞ্জের ভিতরে পড়তে পারি। এটিকে প্রত্যেকটি লম্বা লম্বা বারকে আপনারা একটি বিল্ডিং হিসেবে কল্পনা করতে পারেন। 1 নম্বরটি হচ্ছে 1 তলা থেকে 6 নম্বরটি হচ্ছে 6 তলা বিল্ডিং। এবং এই মুহূর্তে যে সমস্ত ফ্যাক্টরি কাজ করছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাল্টিপারপাস বিল্ডিং রয়েছে, মাল্টি ফ্যাক্টরি বিল্ডিং রয়েছে। এবং দেখা যাচ্ছে কোনো একই বিল্ডিং এর ভিতরে কোনো ফ্যাক্টরি অ্যাকর্ডের সদস্য, কোনো ফ্যাক্টরি অ্যালায়েন্সের সদস্য, কোনো ফ্যাক্টরি আবার সাব কন্ট্রাক্টিং করছে, এরকমও রয়েছে। আমাদের বিষয়টি হলো এখন যে উদ্যোগগুলো চলছে ইন্সপেকশনের, সেটি যেন এই সমস্ত কমপ্লেক্সিটিগুলোকে যেন পর্যাপ্তভাবে যেন নির্দেশ করে, যেন এমন না হয় যে হ্যাঁ এটি কার, এটি আমার, এটি তার, এরকম করতে গিয়ে যেন কোনোটা যেন বাদ না পড়ে। এবং সেক্ষেত্রে একটি সমন্বয়ের প্রয়োজন বলেই আসলে এই চিত্রটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এবং আমরা অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তথ্যগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাদের ওয়েবসাইটে প্রায় সমস্ত তথ্য দেওয়া আছে ফ্যাক্টরিগুলোর, এবং সেটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে 60% ফ্যাক্টরি আমাদের এখানে অবস্থিত বিভিন্ন এলাকায়, যেটা আসলে একক বিল্ডিং এর মধ্যে সেটি রয়েছে। সেটি অ্যাকর্ড নির্দেশিত বা অ্যালায়েন্স নির্দেশিত দুটোতেই। আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ফ্যাক্টরি হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং, রিলেটিভলি কম আসলে একতলা বিল্ডিং। যদি আপনারা এখানে দেখেন সেটি, এখানে দেখবেন যে ফ্লোরের সংখ্যা এগুলো 9 তলার উপরেও রয়েছে এবং আরো উপরে রয়েছে। এবং মাল্টিপারপাস বিল্ডিং, মনে রাখা দরকার, মাল্টি ফ্যাক্টরি বিল্ডিং এবং মাল্টিপারপাস বিল্ডিং এখানে আমরা দিয়েছি। মাল্টিপারপাস বিল্ডিং এর সংখ্যা কিন্তু কিছুটা রয়েছে, তবু যথেষ্ট না। এটি কিন্তু একটি উদ্বেগের বিষয় যে নিচতলায় যদি দোকান থাকে বা ব্যাংক থাকে আর উপরে যদি ফ্যাক্টরি থাকে, তাহলে হোল ফ্যাক্টরির বিল্ডিং এর কমপ্লায়েন্সটি কিভাবে ইনশিওর্ড হবে, সেটি একটু ধরে রাখার বিষয়। বা মাল্টি ফ্যাক্টরি যদি বিল্ডিং হয়, যেগুলো আসলে আমরা খুব বেশি পাইনি মাল্টি ফ্যাক্টরি বিল্ডিং, সেটিও কিন্তু একটি মনে রাখার বিষয়। আমি আমার বক্তব্যের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা আমাদের কিছু সাজেশন আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথমত হলো সামাজিক এবং আর্থিক খাত সংক্রান্ত। প্রথম যে বিষয়টি সেটি হলো রানা প্লাজার দুর্ঘটনার শিকার শ্রমিকের সংখ্যা অনতিবিলম্বে এটি পরিষ্কার করা দরকার। এবং সেক্ষেত্রে ন্যাশনাল ট্রাইপার্টিয়েট কমিটি এবং মিনিস্ট্রি অফ লেবার যৌথ উদ্যোগে এই কাজটি করবেন এবং সেটি ইমিডিয়েটলি করবেন। এবং সেটি এই জন্যই প্রয়োজন যে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক যে উদ্যোগের মাধ্যমে $40 মিলিয়ন বাংলাদেশ পাচ্ছে, সেই টাকাটি কিন্তু দেবার প্রক্রিয়া চলছে। সুতরাং তার আগে যেন এই হিসেবটি যেন পরিষ্কার হয়ে যায়, সেটি জানা দরকার। বেশ কয়েকটি লিস্ট অ্যাভেলেবেল রয়েছে, এর ভিতরে মিনিস্ট্রি অফ লেবারের কাছে লিস্ট রয়েছে, প্রাইম মিনিস্টার্স অফিসের কাছে লিস্ট আছে, বিজিএমএ এর কাছে লিস্ট রয়েছে, বিলসের কাছে লিস্ট আছে, প্রাইমার্কের কাছে লিস্ট আছে। এই লিস্টগুলো সমন্বয় করে শ্রমিকদের একটি পূর্ণাঙ্গ কম্প্রিহেন্সিভ লিস্ট দরকার। মনে রাখা দরকার কোন শ্রমিক যেন এর ভিতরে কোনো কারণে যেন বাদ না পড়েন, মিসিং ওয়ার্কাররা যেন পর্যাপ্তভাবে এর ভিতরে যাতে অন্তর্ভুক্ত হন। এবং এই লিস্টটি করবার ক্ষেত্রে শ্রমিকদের যাতে ইনজুরি ওয়াইজ যদি ক্যাটাগরি করা যায় তাহলে ভালো হবে, কেননা ইনজুরি ওয়াইজও আসলে কম্পেনসেশনের কিছু ডিটারমিনিং ফ্যাক্টর রয়েছে। ফলে সেইভাবে যাতে একটি লিস্ট করা হয় সে ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি। আর্থিক বিষয়গুলোতে আমরা যেটি বলতে চাই, দীর্ঘমেয়াদী যে প্রতিশ্রুতিগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি যেন অনতিবিলম্বে বাস্তবায়ন হয়। যতটুকু ফান্ড রয়েছে সেটির ভিত্তিতেই যেন কাজটি শুরু হয়। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার্স ফান্ডে যেটি আছে সেটি অন্তত 50% পর্যন্ত সাপোর্ট সকলকে দেওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে মিসিং ওয়ার্কারদেরকে যেন অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরিবারকে কিছুটা যদি জেনারেসলি দেখার বিষয় থাকে সেটি যেন জেনারেসলি দেখিয়ে যেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা এটিও মনে করি যে 177 জনের পরিচয় জানা গেছে অতি সম্প্রতি, তাদের যে দাফন কাফনের যদি টাকাটি, যেটি আগে সবাইকে 20,000 টাকা করে দেওয়া হয়েছিল, এদেরকেও যেন দেওয়া হয়। আমার তো মনে হয় যে এদের দৌড়াদৌড়ি করতে করতে 20,000-এর চেয়ে অনেক বেশি টাকা এরা খরচ করে ফেলেছে। সুতরাং তাদেরকেও যাতে এই জিনিসটির ভিতরে অন্তর্ভুক্ত করা হয় সেটি। এর বাইরে আমরা যেটি দেখতে চাই সেটি হলো যে কম্পেনসেশন, ক্ষতিপূরণের যে আলোচনাটি চলছে, সেক্ষেত্রে বিজিএমইএ তার পজিশনটি পরিষ্কার করবে এবং অনতিবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি ভিত্তিতে তারা যেন আগাবে। এক্ষেত্রে শ্রমিকদেরকে নির্ধারণ করা, আইনগত ও উত্তরাধিকার নির্ধারণ করার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সেক্ষেত্রে লেবার ল, ইনহেরিটেন্স ল এগুলোকে বিবেচনা করে সরকার একটি গেজেট প্রকাশ করতে পারেন। সেই গেজেটের ভিত্তিতে আমার মনে হয় শ্রমিকদেরকে কম্পেনসেশন দেওয়া উচিত। কম্পেনসেশনের বিষয়টি মনে রাখা দরকার, ক্ষতিপূরণটি কিন্তু কোনো আর্থিক অনুদান নয়।
সুতরাং এই পর্যন্ত তারা যে আর্থিক অনুদান পেয়েছে সেটি কিন্তু এই ক্ষতিপূরণের অংশ হওয়ার সুযোগ নেই। তবে বিজিএমইএ যে 2 কোটি টাকা প্রাইম মিনিস্টার্স ফান্ডে দিয়েছে সেটিকে আমার মনে হয় ক্ষতিপূরণের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর বাইরে আন্তর্জাতিক যে উদ্যোগ চলছে যেটির মাধ্যমে এই মুহূর্তে $40 মিলিয়ন দেওয়ার, সেটিও কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের স্বচ্ছতা যেন থাকে এবং সেটি যেন ঠিকমতো বাস্তবায়ন করা হয়। আমরা শ্রমিকদের ক্ষেত্রে যে ট্রিটমেন্টের বিষয়টি, সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থা ছোট ছোট আকারে বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হওয়া দরকার। শ্রমিকরা কিন্তু আমাদেরকে তারা বলছেন যে সবাই যে ফ্রি অফ কস্ট সার্ভিস এই মুহূর্তে পাচ্ছেন তা কিন্তু না। আপনারা যে লিস্টটা দেখবেন ওখানে তারা বলছেন যে প্রতিবার ট্রিটমেন্ট করবার জন্য তাকে কত টাকা দিতে হচ্ছে, তাদেরকে বিভিন্ন এমআরআই করতে হচ্ছে বা বিভিন্ন ধরনের টেস্ট করতে হচ্ছে, সেটি করবার মতো অবস্থা তাদের নেই। সুতরাং শ্রমিকদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের সাপোর্টের বিষয়টি সরকার এবং সরকারের বাইরে থেকে এটি পরিষ্কার করা খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। সুতরাং এবং এই ক্ষেত্রে যে উদ্যোগগুলো চলছে সেই উদ্যোগগুলো যেন দীর্ঘমেয়াদী ভিত্তিতে হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। আহত শ্রমিক যারা কিনা অঙ্গ হারিয়েছেন তাদেরকে যে অঙ্গ দেওয়া হয়েছে আমরা এটির প্রশংসা করি, কিন্তু মনে রাখা দরকার এই সমস্ত অঙ্গ দিয়ে শুধুমাত্র দৈনন্দিন কিছু কাজ করা সম্ভব। এই সমস্ত অঙ্গ ব্যবহার করে তাদের পক্ষে কর্মক্ষম অবস্থায় কোনো শিল্প কারখানায় কাজ করা কিন্তু সম্ভব না। এগুলো প্লাস্টিকের হাত, আবার কেউ কেউ অতি উন্নত মানের হাত দিয়েছে যেটি আসলে ব্যবহার করার মতো অবস্থায় নেই। আমরা এমনও শ্রমিক পেয়েছি যে তারা অঙ্গটি নিয়ে বাড়িতে চলে গেছেন এবং অঙ্গটি ফেলে রেখে বাড়িতে বসে আছেন। সুতরাং এ ধরনের ক্ষেত্রে সবচেয়ে যৌক্তিক যে বিচারটি সেটি হচ্ছে এমন ধরনের অঙ্গ তাদেরকে যেন দেওয়া হয় যেটি তারা ব্যবহার করে পুনরায় কর্মক্ষম হতে পারেন এবং সেই বিষয়টি যেন মনে থাকে। এক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে এই সমস্ত অঙ্গগুলো 2-3 বছর পর পর পরিবর্তনের প্রয়োজন হয়। সুতরাং সেই বিষয়টিও যেন মাথায় থাকে। এই মুহূর্তে যে সিআরপি বিজিএমইএ যে উদ্যোগগুলো চলছে সেটির মধ্যে যেন এই দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো নেবার সুস্পষ্ট যেন এক ধরনের প্রতিশ্রুতি থাকে এবং তা যেন বাস্তবায়ন করা হয়। এতিম শ্রমিক যারা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হননি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যাদেরকে অনেকে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে সহায়তা দেবেন, তাদের যেন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুত সাহায্য তাদেরকে যেন দেওয়া হয়। শুধুমাত্র শিক্ষা সাপোর্টই যথেষ্ট না, তাদের দৈনন্দিন খরচাদি, তাদের চিকিৎসা, অন্যান্য খরচাদি এবং দীর্ঘমেয়াদী সহায়তা এটির জন্য কাজ করা দরকার। অনেকে কাজ করছেন, সেভ দ্য চিলড্রেন, আহসানিয়া মিশন, এরা কাজ করছেন। আমরা মনে করি এই উদ্যোগটি যেন সকল শিশুকে যেন অন্তর্ভুক্ত করে, কেননা জানা মতে প্রায় 700 জন এরকম এতিম শ্রমিক রয়েছেন। আইনগত ক্ষেত্রে আমরা আশা করব যে সিআইডি অতি দ্রুত তাদের রিপোর্ট জমা দেবেন এবং সেক্ষেত্রে তারা সুস্পষ্ট যে তাদের পজিশন সেটি তারা জানাবেন, সেটি আমরা প্রত্যাশা করব। আমরা ম্যানেজমেন্ট এবং অপারেশনের ক্ষেত্রে যে জিনিসটি বলতে চাই, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এই মুহূর্তে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমরা একটি বন দেখতে পাচ্ছি, কিন্তু এই বনের ভিতর থেকে কিন্তু গাছ হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা হয়েছে। অর্থাৎ অধিকাংশ উদ্যোগ, সাহায্য সহযোগিতার উদ্যোগ কিন্তু ঢাকা বা সাভার ভিত্তিক। সেটি ঠিক আছে, যেহেতু এখানে সবচেয়ে বেশি শ্রমিক থাকে, কিন্তু মনে রাখা দরকার প্রচুর সংখ্যক শ্রমিক যারা ঢাকায় জীবন ধারণের ব্যয় উচ্চ মাত্রায় বলে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন এবং তারা কিন্তু এর বাইরে থেকে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু কভার করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় এবং অন্যান্য কর্তৃপক্ষ ইনজুরি বা অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের পদক্ষেপ নেবেন যাতে তারা সংশ্লিষ্ট এলাকার ক্লিনিকে, হাসপাতালে গিয়ে বিনামূল্যে এই সাপোর্টগুলো পান, সেটির জন্য ব্যবস্থা করা হয়। তাদেরকে যেন পর্যাপ্তভাবে অ্যাড্রেস করা হয় সেই বিষয়টি মনে রাখা দরকার। এই ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কেউ যেন এই সমস্ত সুবিধাদির বাইরে কেউ যেন না থাকেন, আমরা সেটি নির্দেশ করতে চাই। আমরা আর নতুন করে রানা প্লাজার ভিকটিমদের নিয়ে আর রিপোর্ট হতে চাই না যে হ্যাঁ আমরা কোনো সাপোর্ট পাইনি, 9 মাস পর 10 মাস পর এটি যেন আর না হয়। এবার আমি আসছি আসলে অগ্নি, ইলেকট্রিক্যাল সেফটি এবং ফিজিক্যাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে। এক্ষেত্রে যেটি মনে রাখা দরকার যে মনিটরিং যে উদ্যোগটি এই মুহূর্তে শুরু হয়েছে অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং এনএপি থেকে, সেটি যেন অনতিবিলম্বে শেষ হয় এবং এইগুলো পরবর্তীতে ফ্যাক্টরি ইন্সপেকশন বা সংস্কার করবার জন্য ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাত্ত হতে পারে। সুতরাং এটিকে কনফিডেন্সিয়ালিটি বা ডিসক্লোজারের অ্যাক্টের মধ্যে নিয়ে গিয়ে এটিকে যে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না সেটি যেন না হয়। অন্তত পক্ষে এই সমস্ত তথ্য উপাত্তগুলো যেন সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অথবা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, তারা যেন পরবর্তীকালে এই ডাটাবেজের অ্যাক্সেস পান, যাতে তারা পরবর্তী থেকে এইগুলোর কাজ যেন তারা করতে পারেন।
এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে মনে রাখা দরকার যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু হাফ ইমপ্লিমেন্টেশন বলে কোনো সুযোগ নেই, এক্ষেত্রে ফুল ইমপ্লিমেন্টেশন হতে হবে। নতুবা যেটি হবে, এরপরে কোনো দুর্ঘটনা যদি ঘটে এবং একজন শ্রমিক যদি মারা যায়, তাহলে কিন্তু এই যে সমস্ত উদ্যোগ সেদিকে কিন্তু সকলে অঙ্গুলি নির্দেশ করবে। সুতরাং সেই অঙ্গুলি নির্দেশের ভিতরে আমরা আর পড়তে চাই না। সুতরাং ফুল ইমপ্লিমেন্টেশন প্রয়োজন, সেটি আমরা মনে করি। কিন্তু এক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়েছে রিটেলার বা বায়ারদের দিক থেকে, সেটি হচ্ছে যে আমরা সাজেশন দেব, তোমরা যদি না করো, আমাদের এই উদ্যোগগুলো পালন না করো, তাহলে তোমাদের কাছ থেকে আমরা আর অর্ডার নেব না। এইটুকুই যথেষ্ট নয়। আমার মনে হয় পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশ করা জরুরি। আদারওয়াইজ যেটি হবে, বাংলাদেশে সাবকন্ট্রাক্টিং বেড়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। এবং সেক্ষেত্রে যেটি মনে রাখা দরকার যে আমরা ব্র্যান্ড বাংলাদেশের যে ইমেজ গড়ছি, সেটি কিন্তু নতুনরায় প্রশ্নের মুখে পড়বে। আমি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট নিয়ে যে কথাটি বলতে চাই, আমরা সামগ্রিক উদ্যোগগুলোর মধ্যে দেখেছি যে মন্ত্রণালয়গুলোর ভিতরে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়ার কথা, সেগুলোতে এখনো পর্যাপ্ত মাত্রায় অগ্রগতি হয়নি। যদিও এটি ভালো দিক যে তারা অন্তত চক আউট করেছেন যে তাদের কি করা দরকার এবং এটি সময়কাল ধরে তারা এটি মূল্যায়নও করছেন, এটিও ভালো। কিন্তু আমরা যেটি দেখতে চাই সেটি হলো যে এই উদ্যোগগুলো তারা অনতিবিলম্বে শেষ করছেন। অনেক ফান্ড ডিসবার্স হয়েছে বিভিন্ন উদ্যোগে, সেটি তারা ব্যবহার করছেন। 200 ফ্যাক্টরি ইন্সপেকশন নিয়োগের বিষয়টি দ্রুত যাতে শেষ করা যায়, চেষ্টা চলছে। এটিও আমরা মনে করি যে বিভিন্ন ধরনের জটিলতাও রয়েছে, তারপর আমরা মনে করবো যে এটি শেষ করা দরকার। রিক্রুট যাদের করা হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং এর ক্ষেত্রে আমার মনে হয় অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে বেঞ্চমার্ক মেনটেন করছে, সেই বেঞ্চমার্কটি যেন নতুন যাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং পুরনো যারা আছে সেই স্ট্যান্ডার্ডটিকে যেন তাদের জন্য ব্যবহার করা হয়। আমি সর্বশেষ স্লাইডে চলে এসেছি। সেটি হলো, এই সমস্ত উদ্যোগ করবার জন্য আমাদের উদ্যোক্তাদের কিন্তু অর্থের প্রয়োজন হবে। ছোটখাটো জিনিসগুলো তারা হয়তো করতে পারবেন, বা এই যে প্রাথমিক যে সমস্ত মূল্যায়ন তার ভিত্তিতে কিছু করা, সেটি হয়তো পড়বেন, সেটির জন্য হয়তো কিছু অর্থ তাদের রয়েছে বা বিভিন্ন পক্ষ থেকে দেওয়া হচ্ছে, জাইকা, আইএফসি দিচ্ছে। কিন্তু এই টাকাটি পর্যাপ্ত নয়। কেননা একটি ফ্যাক্টরিকে যদি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হয়, তাকে যদি রিলোকেট করতে হয়, এবং তার জন্য যে একটি সময়কাল ব্যাপী এই কাজটি চলবে, সেটির জন্য কিন্তু দীর্ঘমেয়াদে বড় অঙ্কের একটি অর্থের প্রয়োজন হবে তাদের। আমরা প্রত্যাশা করব আন্তর্জাতিক দাতা সংস্থা, এমনকি যারা ইন্টারন্যাশনাল অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান রয়েছেন, তারা এই উদ্যোগগুলো যথাযথভাবে শেষ করবার জন্য পর্যাপ্ত অর্থ নিয়ে আসবেন, এবং সেটা স্বল্প সুদে ফ্যাক্টরিগুলোকে যাতে বিতরণ করা যায়, যাতে তারা এই অভিযোগ না তুলতে পারেন যে আমরা অর্থের অভাবে কাজ করতে পারিনি। সুতরাং আমরা চাইব যে উদ্যোগগুলো যাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে যথাসময়ে শেষ করা হয়, এবং সেই ব্যাপারে যেন সকল পক্ষ উদ্যোগী হন। পরিশেষে আরেকবার বলছি, রানা প্লাজার দুর্ঘটনার ক্ষেত্রে যে সমস্ত সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে এই মুহূর্তে কার্যক্রম চলছে, কমিটমেন্ট করা হয়েছে, সেগুলো যেন শেষ হয়, এবং সেগুলোর ব্যাপারে যেন সকল পক্ষ উদ্যোগী হন। এবং সার্বিকভাবে গার্মেন্টস খাতের জন্য যে সমস্ত নীতি সহায়তা, যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেন পর্যাপ্ত রকমের উদ্যোগ সময় মতো যেন শেষ করা হয়, সেই ব্যাপারে আমার মনে হয় সকলের নজর রাখা দরকার। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। শুধুই আপনাদের সবার পক্ষ থেকে আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। ঐকান্তিকতা এবং আন্তরিকতা না থাকলে এই ধরনের একটি প্রতিবেদন শুধুমাত্র গবেষকের দৃষ্টি থেকে প্রস্তুত করা বোধহয় সম্ভব না। সেই জন্য আরো বেশি তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সাথে যারা কাজ করেছেন, আদিবা আফরোজ এবং ফারজানা সেহরিন, তাদেরকেও। আমার মনে হয় যে আমরা একটা খুব সুন্দর একটা চিত্র পেলাম, যেটা হালনাগাদ কি অবস্থায় আছে, পুনর্বাসন, কম্পেনসেশন, পুনর্নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরো সেটাকে হয়তো আরো আমরা পুষ্ট করতে পারবো। আমাদের এখানে স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর অনেকেই আছেন, আমাদের পার্টনাররা আছেন, আমাদের সাথে আমাদের আলোচক বৃন্দ আছেন, তাদের কথা এখন আমরা শুনবো। আমাদের সাথে রানা প্লাজার এই দুর্ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিলেন তারাও এখানে আছেন। এখানে শ্রী রথীন্দ্র দাস আসছেন হবিগঞ্জ থেকে, তিনি নিখোঁজ নির্মলা দাসের পিতা, তিনি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এখানে সামনে। এখানে মরিয়ম এবং সুমিতা যারা নাকি আহত হয়েছিলেন, তারা আমাদের সামনে এখানে উপস্থিত আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। আমরা একজন
আমাদের এখানে এসেছেন, যিনি রানা প্লাজাতে মারা গিয়েছিলেন, মৃত মোজাম্মেল, সেই শ্রমিক ভাইয়ের স্ত্রী মুকুল বোস, মুকুল বেগম, তিনিও আমাদের এখানে এসেছেন। আমাদের এখানে একজন উদ্ধারকর্মী আছেন খোয়াজ আলী, জনাব খোয়াজ আলী, তিনিও আমাদের এখানে এসেছেন। সুতরাং আমরা তাদের বক্তব্য শুনবো, আমাদের অন্যান্য যারা এখানে বিভিন্নভাবে জড়িত ছিলেন উদ্ধার কাজের সাথে এবং কম্পেনসেশন ইত্যাদির সাথে। তারপর আমাদের মাননীয় যে প্রধান অতিথি, তিনি সরকারের পক্ষেও কি করা হয়েছে এখন পর্যন্ত, সামনেও তাদের প্ল্যান কি, সেগুলো তিনি আমাদেরকে বলবেন। সুতরাং সবারই বক্তব্য আমরা শুনবো এবং সেজন্য আমি অনুরোধ করব যে আমরা যদি খুব টার্গেটেড ভাবে সংক্ষেপে আমাদের বক্তব্যগুলো যদি উপস্থাপন করি, তাহলে আমরা বেশি ইনফরমেশনও পাবো, আবার সবাইকে সুযোগও আমরা দিতে পারবো। তো আমি এই পর্যায়ে আমাদের অন্যতম বিশিষ্ট আলোচক জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, সভাপতি বিজিএমইএ, আতিক ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বলার সাথে সাথেই তিনি রাজি হয়েছেন আমাদের এখানে এসে তারা কি করছেন, কেউ কতটুকু করতে পেরেছেন, সামনে তাদের প্ল্যান কি, এটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আতিক ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে রানা প্লাজায় 24শে এপ্রিল ভয়াবহ দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে বেহেশত নসিব করেন এবং যারা আহত যারা হয়েছেন সবার তাড়াতাড়ি যেন চিকিৎসার মাধ্যমে সবাই যেন সুস্থ হয়ে আবার কাজে ফিরে যেতে পারেন, তো এটা দোয়া করি রাব্বুল আলামিনের কাছে। ধন্যবাদ জানাচ্ছি সিপিডিকে একটি সুন্দর আয়োজন করার জন্য এবং আজকে এটি দ্বিতীয় আলোচনার সেকেন্ড ফেজে আলোচনা হচ্ছে। এই জন্য একটি আলোচনার মাধ্যমে টোটাল কম্প্রিহেনসিভ এবং আন্ডার দ্য ওয়ান আমব্রেলার মধ্যে সবকিছু নিয়ে আসার জন্য মোয়াজ্জেম সাহেব যে সুন্দর একটি প্রেজেন্টেশন দিলেন বিজিএমইএর পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহমান সোহান, ধন্যবাদ দেবপ্রিয় ভট্টাচার্য, ধন্যবাদ মোয়াজ্জেম সাহেব সহ আমার সামনে উপস্থিত আছে এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন রানা প্লাজা পর থেকে আমরা দেখছি তাকে, বিশেষ করে তাজরিন রানা প্লাজা পর দায়িত্ব নিয়েছিলেন সচিব মহোদয় জনাব মিকাইল শিপার, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব টিপু মুন্সি, বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিভিন্ন বক্তাগণ এবং আমার ফর্মার প্রেসিডেন্ট জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, রুবানা ভাবি সহ আরো সবাই যারা আছেন সবাইকে অন্তরস্থ ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি আমরা বিরাট একটি বড় সেক্টর নিয়ে কাজ করি এই বাংলাদেশের স্বাধীনতার পরে এবং সারা বিশ্বে একটি ইতিহাস যে একটি সেক্টরে 44 লক্ষ শ্রমিক কাজ করে, এটি সারা বিশ্বের কোনো দেশে নেই, সেটি হচ্ছে বাংলাদেশ। এবং এই সেক্টরেই শুধু গার্মেন্টস সেক্টরে কাজ করে 44 লক্ষ শ্রমিক এবং এই টেক্সটাইল সেক্টরে কাজ করেন প্রায় 80 লক্ষ শ্রমিক। আর কোনো সেক্টর বাংলাদেশে তৈরি হয়নি যেখানে এত লোকের কর্মসংস্থান হয়। এবং এই সেক্টরটি কিভাবে আসছে আমরা সবাই জানি। আমরা 80-র দশকে শুরু করেছিলাম বাসা বাড়িতে কনভার্টেড বিল্ডিং, তারপরে করেছি শেয়ার্ড বিল্ডিং, তারপরে করেছি এই পারপাস মেড বিল্ডিং। আজকে এই পারপাস মেড বিল্ডিং করার পরেই অনেক ফ্যাক্টরি যারা ছিল কনভার্টেড বিল্ডিং, তারা এটাকে শেয়ার করেছে, ট্রান্সফার করেছে শেয়ার্ড বিল্ডিং এ। শেয়ার্ড বিল্ডিং থেকে আমরা আস্তে আস্তে আসছি হলো পারপাস মেড বিল্ডিং এ। এবং পারপাস মেড বিল্ডিং করতে গেলে কিন্তু আমাদেরকে গ্যাস, ইলেকট্রিসিটি সবকিছু দরকার এবং আমরা সেদিকে আমরা যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে একটি বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে যা সারা বিশ্বকে একটি ভাবমূর্তি কোশ্চেন মার্ক তুলেছে। এটা সত্যি কথা, যেটা বাস্তব সত্যি, সেটা হলো সত্যি যে আমরা একটা কোশ্চেন মার্কের পড়ে গেছি রানা প্লাজার পরে। কিন্তু তারপরে বর্তমান সরকারের উদ্যোগ এবং বিশেষ করে আমাদের এর সাথে যারা যারা আছেন প্রত্যেকের উদ্যোগকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার একটি জায়গায় তৈরি করে নিয়েছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা রিটেলারকে, অ্যাকর্ড, অ্যালায়েন্স, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, কম্প্যাক্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি এবং একটা মেসেজ দিচ্ছি সারা বিশ্বে যে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার জন্য আমরা সবাই কাজ করছি। কিন্তু আসলে আমাদের সাথে রানা প্লাজার যারা যারা জড়িত আছেন, যারা ভিকটিম, যারা মারা গিয়েছে, যেই ধরনের প্রেজেন্টেশন যেগুলো হলো,
আমি অনুরোধ করব বিনয়ের সাথে সিপিডি কে, আজকে আপনারা যারা আপনাদের পার্টনারশিপ যাদেরকে আপনারা নিয়েছেন, যারা যারা এখানে কাজ করেছে, আইএবি, ঢাকা আহসানের মিশন, অ্যাকশন এইড, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যদি বিজিএমই কে এটার সাথে যদি কাজ অন্তর্ভুক্ত করে নিতেন, তাহলে আজকে আপনাদের সামনে যেই ধরনের উপস্থাপনা করেছেন এগুলো আমরা আরো ক্লিয়ার করে আরো সামনের দিকে আরো নিয়ে যেতে পারতাম, হয়তো অনেক প্রবলেম আমরা সলভ করতে পারতাম। কারণ বিজিএম একটা অ্যাসোসিয়েশন, এখানে এত ডিটেলসে প্রত্যেকটা জায়গাতে কাজ করার ক্ষমতা আমাদের নেই, বাট আমাদেরকে যদি ধরে দেওয়া হয়, আমাদের যদি বলে দেয় একসাথে কাজ যদি করতে পারতাম ইন সেম বোট, আজকে আমাদেরকে ভাবতে হবে সবকিছু কাজ করার জন্য কিভাবে আমরা বিচ্ছিন্নভাবে কাজ না করে একত্রে কাজ করতে পারি। যদি একত্রে কাজ করতে পারি, এখানে আমাদের বিকেএম এর সেকেন্ড ভাইস হাতেম সাহেব আছেন, আমাদের ফর্মার প্রেসিডেন্ট আছেন, বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট আছেন, আমরা তবে সবাই কালেক্টিভ ওয়েতে কাজ করতে চাই। আপনারা দেখেছেন আমরা এখন যা কাজ করছি বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ একসাথে নিয়ে কাজ করতে চাই। এলা হলে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করলে অনেক জিনিসকে সলভ করতে পারি না, অনেক জিনিস শুধু কথার কথা থেকে যায় কিন্তু কাজের কাজ হয় না। আমরা চাই কাজের কাজ করতে। আমার কাছে কিছু কিছু প্রশ্ন রাখা হয়েছে, যেরকম সুতরাং আমি অনুরোধ করব সিপিডি কে, আপনারা যেই আরো পার্টনারশিপ নিয়েছেন বিজিএমএ কে, বিকেএমএ কে, বিটিএমএ কে, টেক্সটাইল সেক্টরকে অন্তর্ভুক্ত করুন, আমরা সেপারেটলি বসি এবং বসে আমরা কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কোনো গ্যাপ থাকবে না আমাদের মধ্যে। নাম্বার 1। নাম্বার 2, যে আমরা আমি বলছি যে যারা কৃত্রিম ভাবে তাদেরকে লিম্ফ নোড দেওয়া হয়েছে, যাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে, আমি আজকে আপনাদের সকলের সামনে বলতে চাই আমাদের বিজিএমই থেকে সেল আছে, যেই সেলের দায়িত্বে আছেন উইং কমান্ডার হায়দার সাহেব, আপনি দাঁড়ান, উনি আছেন, আপনি ওনার ফোন নম্বর নিয়ে নেবেন। ওনার দায়িত্ব হচ্ছে, আমি পুরো টিম নিয়ে আসছি আজকে বিজিএমই শুধু কথা বলতে আসি নাই, আপনাদেরকে এফেক্টিভ কাজও দেখাতে আসছি। ওনার দায়িত্ব হচ্ছে রানা প্লাজা, ওনার পুরো টিম এখানে আছে, এবং যারা আহত তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে, যাদেরকে লিম্ফ নোড লাগানো হচ্ছে আর্টিফিশিয়াল তাদেরকে কিভাবে চাকরি দেওয়া হবে, এতিমদেরকে কোথায় নেওয়া হবে, এই টিম কিন্তু বিজিএমইতে আছে এবং ওদের দায়িত্ব হলো কাজগুলো করা। সুতরাং আপনারা যেগুলো বলছেন এগুলো যদি আমাদের আগের থেকে বলে দিতেন, তাহলে কিন্তু আজকে সংখ্যাগুলো অনেকগুলো কমে যেত এবং কাজগুলো কিন্তু এফেক্টিভ আমরা করে ফেলতে পারতাম। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন আমাদেরকে দিন, আমরা কাজ করতে চাই, আমরা দেখাতে চাই না, আমরা কাজ করতে চাই এবং কাজ করে প্রত্যেককে জব কনফার্মেশন করতে চাই। বিজিবিতে আমরা চিঠি দিয়েছিলাম প্রত্যেকটি গার্মেন্টসের মেম্বারদেরকে। গার্মেন্টসের মেম্বাররা বলেছে যারা লিম্ফ নোড হারিয়েছে, যাদের আর্টিফিশিয়াল অঙ্গ লাগানো হয়েছে, প্রত্যেককেই আমরা চাকরির বন্দোবস্ত করবে বিজিএমএ, এই প্রতিশ্রুতি আমরা আজকে আপনার মাধ্যমে দিতে চাই এবং ইট ইজ আওয়ার কমিটমেন্ট। আমরা চাই না আমাদের এই এখন যদি কেউ এই সেক্টরে ভয়ের চোটে কাজে না যোগদান করতে চান অবশ্যই সেটা অন্য কথা, বাট আমরা চেষ্টা করব প্রত্যেককে চাকরি দেওয়ার জন্য। ঠিক সিমিলারলি যারা আহত অবস্থায় আছে, অনেকের যেহেতু আপনারা জানেন যে আজকে রানা প্লাজা 24শে এপ্রিল ঘটনা ঘটেছে, ধস হয়েছে বিল্ডিং এর। আমাদের কমিটমেন্ট ছিল 7ই মেতে আমরা স্যালারি দিব, কিন্তু অনেকে গিয়েছে ডেড বডি উদ্ধার করতে, আমরাও গিয়েছি, আমাদের টিম গিয়েছে, এখানে মেজর মতির নেতৃত্বে একটি টিম গিয়েছে, কিন্তু আমরা বারবার গিয়েছি কোন ধরনের সিডি বা কোনো সফটওয়্যার পাওয়া যায় কি না যায় ভাঙ্গা বিল্ডিং থেকে, যে কিভাবে আমরা স্যালারি দিব। চেষ্টা করেছি 24, 25, 26 তারিখ, কারণ আমাদের কমিটমেন্ট ছিল যে 7ই মেতে আমরা স্যালারি দিব এবং 7ই মেতে সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, আমরা সন্ধ্যা 8টার থেকে স্যালারি দেওয়া শুরু করেছিলাম। আমাদের কমিটমেন্ট ছিল 7th of May, আমরা কিন্তু 7th of May থেকে স্যালারি দেওয়া শুরু করেছি। আজকে যদি স্যালারি আমরা না দিতে পারতাম 7th of May তে, তাহলে কি একটি ঘটনা ঘটতো আপনারা জানেন, যে তখন সকাল 12টার থেকে ঢাকা ময়মনসিংহ রোড বন্ধ, ঢাকা টাঙ্গাইল রোড বন্ধ তার বেতনের জন্য, এবং সবাই প্রচন্ড চাপ ছিল আমরা পারবো কি না পারবো। বাট আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা 7th of May রানা প্লাজা ঘটনার অর্থাৎ 15 দিন পর থেকে আমরা স্যালারি দেওয়া শুরু করছি। যদিও আমাদের কাছে কোনো সফটওয়্যার ছিল না, সফটওয়্যার থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সবকিছু ক্র্যাশ করেছিল এই বিল্ডিং এর নিচতলাতে, বাট আমরা আমাদের সমস্ত বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে কাজ করে আমরা কাজটা করেছি। বিজিএমএ একটি অ্যাসোসিয়েশন, এটি কোনো ফান্ডিং কোনো অ্যাসোসিয়েশন না যে আমাদের কাছে ফান্ড আছে বা এরকম এক্সট্রা কোনো ফান্ড আছে। এটি হচ্ছিল এখানে
আমাদের ফর্মার প্রেসিডেন্টরা আছে, এখানে রুবানা ভাবি আছে, বিকেএম এর সবাই আমরা অ্যাসোসিয়েশন যারা কাজ করি, আমাদের কাছে কোনো এক্সট্রা কোনো ফান্ড নেই। আমরা প্রত্যেকটি মেম্বার থেকে কালেক্ট করে 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 প্রায় আমরা বেতন দিয়েছি প্রায় 7.5 কোটি টাকার মতন। এবং এখানে আরেকটি কথা আপনার না জানলেই নয়, রানা প্লাজার বিল্ডিং এর ফ্যাক্টরি একটি ওনারের আরেকটি ফ্যাক্টরি ছিল শ্যামলীতে, সেই ফ্যাক্টরিটা যেহেতু সে জেলে গিয়েছে, সেই ফ্যাক্টরিটা কিন্তু বন্ধ করে দিতে হয়েছে এবং সেই ফ্যাক্টরির স্যালারিও কিন্তু প্রায় 1,85,00,000 টাকা আমাদেরকে দিতে হয়েছে। আমরা যদি সেই স্যালারি সেদিন না দিতাম, শ্যামলীর আশেপাশে যত ফ্যাক্টরি আছে এগুলো কিন্তু একটাও চলতো না। এ কালেক্ট করে করে আমরা দিয়েছি, আমরা কাজ করে যাচ্ছি নীরবে। হ্যাঁ, অবশ্যই বিজিএমে যেটা বলেছি, আপনাদের মতন এত কানেকশন আমাদের কাছে নেই। আপনাকে যদি আমরা ইনবোর্ড করতে পারি, আমরা যদি একসাথে অনবোর্ড করতে পারি, অবশ্যই এগুলোকে আমরা ডেফিনেটলি সলভ করব। এরপরে আসি আমরা এতিমদের জন্য। আমরা বিজিএম থেকে সার্কুলার দিয়েছি, আপনার সবখানে আমরা বলেছি 300 জন এতিমকে রাখার এবং এদেরকে 18 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত চাকরি না হবে, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, থাকা, খাওয়া সবকিছু দায়িত্ব বিজিএমএ নিতে প্রস্তুত। এবং সেই প্রস্তুতি আমরা বারবার সবাইকে বলেছি। মোয়াজ্জেম সাহেব খুব সুন্দর বলেছে, মোয়াজ্জেম ভাই, যে আমাদেরকে ওনাদের বাবা মা বলছে না আমরা এতিমদেরকে আপনার কাছে দিব না, আমরা রাখবো, আমরা চিকিৎসা দিব। কিন্তু যারা অরফানেজ যারা করে, আপনারা জানেন যে আমরা অর্কার মাধ্যমে, ওল্ড রাজশাহী ক্যারিকুলার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা 11 জনকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ওদের ভরণ পোষণ থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সবকিছু আমাদের বিজিএম থেকে টিম ওখানে যায় এবং ওরা ভালো আছে। এবং ওদেরই একজনের মা যে গত পরশুদিন আত্মহত্যা করলো, তার বাচ্চা কিন্তু ওরকাতেই পড়াশোনা করে এবং ওরকার বউ কিন্তু বিজিএমতে এসেছিল প্রায় 3 মাস আগে। এসে সে রিকোয়েস্ট করেছে যে স্যার, আমি যদি এতে আমার মেয়েটা আছে, মেয়েটাকে স্যার আপনারা, আমার বাচ্চাটাকে আপনারা নেন। এবং তার সাথে আমার কথা হয়েছিল যে মেয়েটা গত পরশুদিন আত্মহত্যা করেছে, তার এটা সেকেন্ড স্বামী, তার সেকেন্ড স্বামী তাকে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছে এবং তার বাচ্চা কিন্তু ওর রাজশাহী ক্যারিকুলার অ্যাসোসিয়েশনে পড়াশোনা করা হয়। সুতরাং আমরা যতটুকু পর্যন্ত পেরেছি আমরা চেষ্টা করছি এবং বাকিদেরকে আমরা আজকে এই সিপিডির সেকেন্ড ফেজের মাধ্যমে, সাংবাদিক ভাই বোনেরা এখানে সবাই আছেন, যারা আপনারা অনেক মানুষকে উদ্ধার করতে আপনাদের ক্যামেরার সাহায্যে আপনারা সাহায্য করেছেন। আমি অনুরোধ করবো আপনারা প্রচার করে দিন যে 300 জনকে আমরা নিতে পারবো এবং যতদিন পর্যন্ত তারা প্রাপ্ত বয়স্ক না হবে, সকল দায় দায়িত্ব বিজিএমই নিবে। বিভিন্ন অরফানেজের অনেকের সাথে কথা হয়েছে এবং আমাদের 5 প্রেসিডেন্ট ওখানে বসে আছে, অনেকেই বলেছে আমরা 50 জন 60 জন সবাইকে নিতে চাই এবং আমার মনে হয় এটি সম্ভব। আমরা যদি একত্রে কাজ করি, কোনো এতিম বিশেষ করে 300 জনকে আমাদের কমিটমেন্ট আছে। আমরা এখন পর্যন্ত পেয়েছি কারেক্টলি মেনশন 30 জনকে আমরা নিয়েছি, আর বাকি 270 জনকে আমরা নিতে পারবো। এরপরে আমি আসি ক্ষতিপূরণের ব্যাপারে। অবশ্যই আমরা যাদেরকে পাচ্ছি, এটি একটি বিরাট একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সারা বিশ্বে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট ঘটে নাই। সুতরাং অবশ্যই কালেক্টিভ হতে যেহেতু সবাই আপনারা এগিয়ে আসছেন, এটি কি সম্ভব বাস্তবায়ন করার জন্য। এবং একলা যদি আমাদের উপর ছেড়ে দেওয়া হয়, আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলছি এটি একটা অসম্ভব ব্যাপার শুধু বিজিএম এর জন্য। এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই ধরনের সোশ্যাল ডায়ালগ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের জন্য সোশ্যাল ডায়ালগ আমরা যত করতে পারবো, আমরা তত গ্যাপগুলোকে পূরণ করতে পারবো। এবং সোশ্যাল ডায়ালগ করার আগে যদি বিজিএমই বিকেএম সেশনকে ট্যাগ করে নেওয়া যায়, তাহলে এটি বাস্তবায়নের জন্য আরো বেশি সম্ভব হবে একত্রে কাজ করার জন্য। এখানে আপনারা জানেন যে বিজিএমইতে রানা প্লাজার ঘটনা ঘটার পরপরই আমরা 29 এপ্রিল একটি মিটিং করি ইমার্জেন্সি, এবং এখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে আছে কোনো বিল্ডিং এর উপরতলাতে যারা যেসব বিল্ডিং গুলোকে পারপাসলি মেড করেছে, তারা ডিজাইন করেছে, তাদের লোড বেয়ারিং ক্যালকুলেশন করেছে। এখানে মোবাশ্বের ভাই আছেন, উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন এই ঘটনার পরপরই যে কিভাবে বিল্ডিং গুলোকে ইন্সপেকশন করা যায়। আমরা বলেছি কোনো বিল্ডিং এর উপরে যেসব বিল্ডিং আনপ্ল্যান্ড ওয়েতে আছে, প্রত্যেকটি ফ্যাক্টরিতে বিল্ডিং এর জেনারেটর গুলোকে নামিয়ে ফেলতে হবে এবং এটা অলরেডি ডিসিশন হয়েছে। আমরা মনিটরিং করেছি, যেহেতু ভাইব্রেশন করে বিল্ডিং এর একটি অ্যাক্সিডেন্ট হতে পারে। যত আনঅথরাইজড বিল্ডিং এর আনঅথরাইজড অনেক বিল্ডিং আছে, কিন্তু শেয়ার্ড বিল্ডিং, আমি প্রথমেই বলেছি যে আমাদের 3 ধরনের ফ্যাক্টরি আছে শেয়ার্ড বিল্ডিং। অবশ্যই প্রত্যেকটা শেয়ার্ড বিল্ডিং এর নিচ থেকে প্রত্যেকটি জেনারেটরকে নামিয়ে ফেলা হয়েছে এবং অনেকে বিল্ডিং এর ভাড়া বাড়িতে যারা আছে, ওদের বাড়িওয়ালা বলছে যে আমাদের জেনারেটর রাখার জায়গা নাই, আমরা কিভাবে উপরে না রাখলে, এসব অনেক
লিটিগেশন চলছে বিজিএমইর সাথে প্রত্যেকটি ফ্যাক্টরির। তারপরে আপনারা জানেন যে বিজিএমইতে আমরা ইঞ্জিনিয়ার নিয়োগ করেছি এবং ইঞ্জিনিয়ার বিজিএমইতে নিয়োগ করেছে। আপনাকে চাকরি দিব, তোমাকে চাকরি দেবো এভাবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি বুয়েটের মাধ্যমে প্রত্যেকটি ইঞ্জিনিয়ারকে ইন্টারভিউ নিয়েছে বুয়েট ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে আমরা 10 জন ইঞ্জিনিয়ার আছে এখানে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে কাজ করছে। এটি আর কোনো সময় ছিল না। এবং ভেরি রিসেন্টলি আমরা ফায়ার ব্রিগেডের মাধ্যমে 35 জনকে ট্রেনিং দিয়েছি। ফায়ার সেফটি ব্রিগেডের আলী সাহেব আছে, ধন্যবাদ জানাচ্ছি ব্রিগেড আলী সাহেবকে এবং ফায়ার ডিপার্টমেন্টের সকলকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকলকে, যে আমরা 30 জন নিয়োগ করেছি। কারণ আপনারা জানেন যে স্বল্পতা আছে। এখানে আমাদের প্রধান অতিথি মিকাইল শিপার সাহেব আছেন, উনি বলবেন সরকারের লোক নিতে গেলে কত ধরনের সমস্যা হয়, তবু আমরা দেখেছি ভাই কীভাবে কাজ করছেন। আমি আসছি সাবজেক্টে। আমরা 35 জন ফায়ার সেফটি নিয়েছি এবং 35 জন ফায়ার সেফটিকে ফুললি ট্রেন করা হয়েছে, 100% ট্রেন। এবং ফায়ার ব্রিগেড বিভিন্ন ফ্যাক্টরি থেকে যে ধরনের ট্রেনিং দেওয়া হয় ঠিক এবং যে ধরনের সার্টিফিকেট দেওয়া হয়, আমাদের বিজিএমইকে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট যেহেতু ফুললি ট্রেন করে দিয়েছে এবং আমাদের 35 জন বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে গিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেছি। এবং জিআইজেড ভেরি রিসেন্টলি আমাদেরকে ল্যাপটপ এবং কম্পিউটার দিয়েছে এবং আমরা চাই প্রত্যেকটি ফ্যাক্টরিতে সেই ধরনের ট্রেনগুলো দেওয়ার জন্য। এটি অফকোর্স আর যদি একটি কোনো অগ্নিঘটনা ঘটে তাহলে বাংলাদেশের একটি বিরাট বড় কোশ্চেন মার্ক হয়ে যাবে। সারা বাইরের দিকে আমরা যেভাবে বুঝিয়ে আসছি, বাট এটা একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো সময় হতে পারে। কিন্তু আমাদের ট্রেনিং যেটা আছে, ট্রেনিংটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের প্রিভেনশন নিতে হবে, কিভাবে ফ্যাক্টরিতে আগুন যেন না ধরে সেই ধরনের প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়। এবং প্রিভেন্টিভ ম্যাটারের জন্যই আমরা 35 জন ফায়ার সেফটিকে নিয়েছি এবং তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং টিওটির মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনাদের সবার জ্ঞাতার্থে, আমরা ক্র্যাশ প্রোগ্রাম করছি। এই ক্র্যাশ প্রোগ্রামকে বলা হয় 1:9। একজন ওনারের সাথে 9 জন ফ্যাক্টরির মিড লেভেল ম্যানেজমেন্ট থাকবে এখানে। অর্থাৎ এখানে থাকবে হলো ফ্যাক্টরির ডিরেক্টর, কেউ থাকবে না এখানে, একজন ওনার রিপ্রেজেন্ট থাকবে, তার সাথে থাকবে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার, ফ্যাক্টরির লাইন চিফ, ফ্যাক্টরির যে মেনটেন্যান্স ডিপার্টমেন্ট যারা আছে তারা, ফ্যাক্টরির যারা ইলেকট্রিশিয়ান আছে তারা থাকবে, ফ্যাক্টরির যারা দারোয়ান যারা আছে, দারোয়ানদের বস, দারোয়ানদের সুপারভাইজ করে তারা থাকবে। এই লেভেলে আমরা চলে গিয়েছি। এবং ক্র্যাশ প্রোগ্রাম মাধ্যমে এখানে মেজর মতি আছে, মেজর মতি আপনি দাঁড়ান। মেজর মতির নেতৃত্বে এই কাজটা হচ্ছে। মেজর মতি হচ্ছে এক্স ফায়ার ডিপার্টমেন্ট ডিরেক্টর ছিলেন। সে সাথে সাথে রিটায়ারমেন্ট করার পর সাথে সাথে তাকে আমরা নাম হয়েছে, অত্যন্ত ভদ্র ছিল এবং তাকে আমরা ট্রেনিংও পাঠিয়েছি জার্মানির মাধ্যমে এবং সে এই ক্র্যাশ প্রোগ্রামগুলো দেখছে। এখন পর্যন্ত আমরা প্রায় 6700 জনকে ট্রেন করে ফেলেছি এবং ওরা আবার ফ্যাক্টরিতে গিয়ে ট্রেনিং করা হচ্ছে। আমরা অনুরোধ করব নেক্সট যে ক্র্যাশ প্রোগ্রাম হবে সিপিডি থেকে আপনাদের চিঠি দেওয়া হবে, আপনারা যদি আসেন। এছাড়া আপনারা যারা আসতে চান আপনারা বলুন এবং আমাদের যদি কোনো গ্যাপ থাকে এই গ্যাপগুলোকে আপনারা ফুলফিল করে দিলে আমার মনে হয় আমরা একত্রে কাজ করতে পারবো। কারণ এই সেক্টরটি শুধু বিজিএমইর সেক্টর না, এই সেক্টরটি আজকে আমার বা আপনাদের সেক্টর না, এই সেক্টর হচ্ছে তথা আমাদের দেশের একটি জাতীয় শিল্প হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সেক্টরটির থেকেই এই মুহূর্তে 21 বিলিয়ন এবং তার সাথে যারা কাজ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এটি একটি বিরাট বড় খাত তৈরি করতে প্রমাণ করেছে এবং এটি সম্ভব হয়েছে আমরা সবাই যেহেতু একসাথে কাজ করছি। এই জন্য আমি অনুরোধ করব যে আজকে সিপিডি যে ধরনের কাজগুলা করছেন আপনারা আমাদেরকে সাপোর্ট দেন। এখানে সরকার আছে, সরকার যে কাজটি একটি করেছে দুরূহ কাজ, যে একটি লেবার আইন, উনি বলবেন লেবার আইন বাস্তবায়ন করেছেন এবং লেবার আইনের মাধ্যমে আমাদের কাজ আগিয়ে যাচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা আগে আমাদের ট্রেড ইউনিয়ন যেখানে ছিলই না, গত 35 বছরে গার্মেন্টসের ট্রেড ইউনিয়ন ছিল মাত্র 62টি। ফর ইউর ইনফরমেশন, আমাদের নতুন লেবার ল পাশ করার পরেই এখন পর্যন্ত প্রায় 79টি ট্রেড ইউনিয়ন অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, 235টি হয়ে গেছে, আর গত 35 বছর ছিল মাত্র 36টি। সুতরাং না, এখন পর্যন্ত 235 লাইনে আছে, অলরেডি 235 লাইনে আছে এবং 79 অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, 235টি লাইনের মধ্যে আছে এগুলো। সুতরাং এগুলো আমাদের কথা হচ্ছে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জিং আমাদের সামনে আছে এই সেক্টরে। আজকে যে অ্যাকর্ড, আজকে যে অ্যালায়েন্স, আজকে যে কম্প্যাক্ট হচ্ছে, আপনাদের এখানে অনেকে আপনারা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে প্রত্যেকে যান, আপনাদেরকে বুঝতে হবে যে এই সেক্টরটির উপরে ডিপেন্ডেন্ট আমাদের
প্রায় টেক্সটাইল গার্মেন্টস সেক্টর ধরলে 44 লক্ষ, তার সাথে যদি 5 জন করে ফ্যামিলি যদি বা 4 জন করে ধরা হয় তাহলে প্রায় 1,80,00,000। কিন্তু গার্মেন্টস এটা একটা কোশ্চেন মার্ক হয়ে গেছে, বিরাট বড় কোশ্চেন মার্ক। কারণ কোশ্চেন মার্কের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে অ্যাকর্ড এখানে বসে আছে। অ্যাকর্ড তাদের ফ্যাক্টরিগুলোকে তারা ইন্সপেকশন করবে। অ্যাকর্ড ইন্সপেকশন করতে গেলেই তারা যেই ধরনের আমাদের সমস্যা হচ্ছে বাস্তবতায় কতগুলো ফ্যাক্টরি টিকবে সেটা কিন্তু বিরাট বড় কোশ্চেন মার্ক। অ্যালায়েন্স যখন আসবে কতগুলো ফ্যাক্টরি এখানে টিকবে বিরাট বড় কোশ্চেন মার্ক। আইএলও যখন আসছে ইন্সপেকশন করতে, তার মানে কি? তার মানে আমরা যখন ফ্যাক্টরি যখন করেছি, এটাই বাস্তবতা। আমরা এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে অ্যাকর্ড অ্যালায়েন্স আসবে এবং এভাবে ফ্যাক্টরি ইন্সপেকশন করবে, এটা আমরা কোনোদিন বাস্তবে ভাবতে পারি নাই। কিন্তু আজকে বাস্তবতা অনেক কঠিন। এই বাস্তবতার সাথে আমরা কতগুলো ফ্যাক্টরি যে দাঁড়ায় থাকতে পারবে, এটা কিন্তু তার থেকেও আরো বিরাট বড় কোশ্চেনের সম্মুখীন। আমরা সবাই এদেশের সবাই আমরা এই দেশের নাগরিক। আমরা জানি আমরা যে দেশে বাস করি সেই দেশে কি অবস্থায় বাস করি। সবুজ লাইট যখন থাকে তখনও গাড়ি চলে, যখন লাল লাইট গাড়ি থাকে তখনও গাড়ি চলে, কারণ সেই দেশে মানুষই আমরা। এই বাস্তবতা নিরীক্ষে আমাদের চিন্তা করতে হবে, এই ফ্যাক্টরিগুলোকে বাঁচাতে কি আমরা পারবো আজকে? আমার তো মনে হয় না আমরা বাঁচাতে পারবো। কারণ এখন যেই ধরনের টার্মস এবং রেফারেন্স তারা চাচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনার সামনে বাস্তবতা বলি, কতগুলো আপনারা বিজিএমইতে আসুন, মজ্জেম ভাই সহ সিপিডি সহ আপনার বিজিএমইতে আসুন, আপনার সাথে একসাথে কাজ করুন। আজকে আমরা অনেক বড় বড় কথা বলছি, আমরা এই ফান্ডিং করব, ওই ফান্ডিং করব, এই ফান্ডিং করব, এই ফান্ডিং করব। অফকোর্স ওয়েলকাম জানে সকল ধরনের ফান্ডিংকে। সকল ধরনের ফান্ডিং এর মধ্যে কতগুলো ফান্ডিং বাস্তবায়ন হচ্ছে, এটা আমাদের কাছে বড় প্রশ্ন আপনাদের সকলের কাছে। অ্যাকর্ড বলছে তারা টাকা দিবে। তারা কি বলেছে? 5 বছর জন্য রেমিডিয়েশন প্ল্যান তারা করেছে এবং রেমিডিয়েশন প্ল্যানে বলছে এত বিলিয়ন এত বিলিয়ন এত বিলিয়ন টাকা দিবে। কই এখন পর্যন্ত আমরা তো $1 কাউন্ট থেকে পাইনি, $1 কাউন্ট থেকে পাইনি। কিন্তু একটার পর একটা বিল্ডিং এ ফায়ার সেফটি ডোর, ইলেকট্রিক্যাল তার, ইলেকট্রিক্যাল ওয়্যার থেকে শুরু করে সব ধরনের কাজ আমরা শুরু করেছি। আমাদেরকে তো কেউ এখন পর্যন্ত টাকা দেয়নি। অ্যালায়েন্স বলছে সবকিছু দিবে, এখন পর্যন্ত $1 তো কেউ দেয়নি। তাহলে এই টাকাগুলো কোথায়? আমরা তাহলে মুখে বলছি, কিন্তু বাস্তবে যদি পালন করতে না পারি, এই শিল্প লন্ডভন্ড হয়ে যাবে। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজিএম আই এম টেলিং ইউ, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এবং কম্প্যাক্ট যেভাবে আসছে, এই শিল্প লন্ডভন্ড হতে এবং এই দেশ ম্যাসাকার হয়ে যাবে। তারা যেভাবে বিল্ডিংগুলো ইন্সপেকশন করছে, এগুলো যদি ঠিক মতো যদি না করা হয়। আজকে এখানে ক্যামেরাম্যানরা আছেন, আজকে আমাদের সুধী সমাজ এখানে আছেন, আজকে শ্রমিক ভাই বোনরা আছেন, আজকে বিশেষ করে আমাদের লেবার লিডার যারা আছে, যারা 44 লক্ষ লেবারদের প্রতিনিধি করেন, ওনারা প্রত্যেকে আমি নাম উল্লেখ করতে চাই না, আর অতি সম্মানের সাথে সবাইকে আমি বলতে চাই, আসুন এই সেক্টরটিকে সামনে দিয়ে কিভাবে আগানো যায়। আপনারা সেমিনার করবেন, আপনারা সাজেশন দিবেন। এখানে আমার থেকে অনেক মুরব্বী আছেন, আমাদের সামনে যারা বসে আছেন, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত অনেকে আছেন। আজকে যদি এই আমাদের গার্মেন্টস উদ্যোক্তার মধ্যে 5,000 উদ্যোক্তা আছে, কিন্তু শ্রমিক ভাই বোন আছে 44 লক্ষ। আজকে হিরিক পড়ে গিয়েছে, মিরপুরে অনেকগুলো ফ্যাক্টরি কি হবে তারা বন্ধ করে দিবে, কারণ অ্যাকর্ড বলছে নিচে দোকান উপরে ফ্যাক্টরি, এক্ষুনি বন্ধ করে দাও। কেন অ্যাকর্ড এই কথা বলবে? কেন অ্যালায়েন্স এই কথা বলবে? ওদের সাথে কথা ছিল নিচে দোকান থাকবে, উপরে বিল্ডিং থাকবে, এগুলোকে রেমিডিয়েশন প্ল্যান করতে হবে। যেভাবে মজ্জেম সাহেব যে বললো কম্পোজিট কিভাবে একটা ড্রয়িং করা যায়, কিভাবে একটা প্ল্যান করা যায়, এইসব না করে তারা বলে দিচ্ছে আগামী অগাস্ট মাসে সকল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে অ্যাকর্ডের। আমরা কই যাব তাহলে? এতগুলো শ্রমিক ভাই বোন কই যাবে? এই ব্যবসা কই যাবে? আমাদের তো এক্ষুনি ছেড়ে কালকে আমরা গ্যাস নিতে পারবো না, আমাদের গ্যাস দিয়ে নতুন বিল্ডিং কানেকশন করে দেওয়া হোক, আমরা পারপাস মেড বিল্ডিং করতে পারবো না, আমাদেরকে সাধারণ ইলেকট্রিসিটি আমরা পাবো না। আমাদের বাস্তবতা যেখানে ফ্যাক্টরিগুলো আছে ওখানে ফ্যাক্টরিগুলো থাকুক। অ্যাকর্ড যে কথা বলছে রেমিডিয়েশন প্ল্যান, ওই রেমিডিয়েশন প্ল্যান অনুযায়ী কি কি লাগবে সাপোর্ট দেওয়া হোক। আজকে জাইকা বলছে আমাদেরকে ফান্ড দিবে, কিন্তু যেই ধরনের তারা ডিমান্ড চাচ্ছে, বিল্ডিং এর এটা থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, সবকিছু তারপর যদি ফান্ড দেওয়া হয়, এটা তো বাস্তবায়ন করা সম্ভব না। তারা আজকে আমাদের ভাই বোন শ্রমিক ভাই বোনরা কই যাবে? আজকে আমি অনুরোধ করব, আমার অনেক কথা বলার আছে আজকে, যেহেতু মুস্তাফিজ বলেন শর্ট করে দিতে, শেষ হবে না এই সেক্টরে কথা বলতে গেলে, বর্তমানে শেষ হবে না। তবে আমি অনুরোধ করব, আমাদের মিকেল শিপার এখানে আছেন, আমাদের মাননীয় সচিব মহোদয় অত্যন্ত নিরীক্ষণভাবে কাজ করছেন, কমার্স সেক্রেটারি কাজ করছেন, লেবার সেক্রেটারি কাজ করছেন, ফরেন সেক্রেটারি 3টা মিনিস্ট্রি কাজ করছে, ডে নাইট কাজ করছে। এই যে বিভিন্নভাবে
অ্যাকর্ড আসছে, বিভিন্নভাবে অ্যালায়েন্স আসছে, বিভিন্নভাবে কম্প্যাক্ট আসছে, এবং তারপরে ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটা রিটেলারের থার্ড পার্টি অডিট আসলে এটা যে একটা কি বড় জ্বালাতন, এটা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। আপনারা বলতে পারেন থার্ড পার্টি অডিট মানে কি? থার্ড পার্টি অডিট হচ্ছে প্রত্যেকটা রিটেলারের ওরা বলে দিচ্ছে যে তোমাদেরকে থার্ড পার্টি অডিট এসে করবে, এবং থার্ড পার্টি অডিট যারা ইন্সপেকশন করছে একটা তারা নন অ্যানাউন্স করে আসছে, এবং তারা হয়তো বিকম পাস বা তারা কোনোখানতে পাস করেছে, কোনো ইঞ্জিনিয়ারিংতে পাস করেছে, তারা এসে বলছে না তোমাদের তারের যে লোড এই লোডটা ঠিক হয় নাই, আপনি কিভাবে ডিটারমিনেশন করবেন ঠিক হয় নাই, আপনার এই দরজা এইভাবে না এইভাবে লাগাতে হবে করে সাথে সাথে তারা অনলাইনে তারা দিয়ে দিচ্ছে রিপোর্টটা, এবং এই অনলাইন সাথে সাথে সারা বিশ্বে চলে যাচ্ছে, এবং বিশ্বে চলে গিয়ে পরের দিনে বায়ার বলছে তোমার তো অনলাইনে এটা ফ্যাক্টরিতে সমস্যা আছে, তোমার ফ্যাক্টরিটা বন্ধ করে দাও। এটা কি বাস্তবতার কি? এটা কি বাস্তবতা না? এইভাবে তার ফ্যাক্টরি, এবং আপনারা জানেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন রাজনীতি ঢুকে গিয়েছে। আমাদের সামনে অনেক ইকোনমিস্ট আছেন, অনেকে আছেন যারা বড় বড় কথা, আপনাদের গার্মেন্টস এর মধ্যে এখন রাজনীতি ঢুকে গেছে। কিভাবে গার্মেন্টস বাংলাদেশ থেকে চলে যাবে এই ধরনের রাজনীতি অলরেডি ঢুকে গেছে, এবং এই বাস্তবতা ঠিক করতে গেলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে, তা না হলে গার্মেন্টস এখনো যাবে না। এই গার্মেন্টসের এখন অডিটর কারা আপনারা দেখুন, এই অডিটরগুলো কারা? আজকে ব্যুরো ভাইটেস থেকে শুরু করে এসজেএস থেকে শুরু করে আইটিএস থেকে শুরু করে কাদের হেড অফিস কোথায় আছে আপনারা বের করুন। ওরা কেন এসে ফ্যাক্টরিতে বলছে যেটা দরকার নাই তার থেকে তার বেশি জিনিসটা বলছে এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিন? বিকজ এখানেও পলিটিক্স ঢুকে গেছে। আমরা যেন উন্নতি হতে না পারি, আমরা আজকে 21 বিলিয়ন যদি ব্যবসা করছি, 21 বিলিয়ন এটা হিংসার পাত্র হয়ে গেছে আমরা সবার কাছে। এইভাবে যেই দেশে কোনো তুলা তৈরি হয় না, যে দেশে কোনো সুতা তৈরি হয় না, সেই দেশ বিদেশ থেকে তুলে এনে সুতা তৈরি করে বিশ্বের দরবারে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা কেন আমরা এত ভালো করছি? এই দেশ যেন ডুবে থাকতে পারে, এই দেশ যেন মাথা উঠাতে না পারে, তারই জন্য আজকে থার্ড পার্টিরা কিভাবে আমাদেরকে শোষণ করছে এটা কেউ আপনারা চিন্তা করতে পারবেন না। যাই হোক, আমি আজকে অনুরোধ করব আমাদের অ্যাকর্ড, অ্যালায়েন্স, কম্প্যাক্ট থেকে শুরু করে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মুখে যা বলবেন বাস্তবে তা করুন। ঠিক সিমিলারলি আজকে আমার বলার একটি কথা হচ্ছে, এখানে বিজিএমইতে আপনারা যারা আহত আছেন, যেই ধরনের রানা প্লাজার জন্য যারা আছেন এবং যারা মৃত, আমরা সবাইকে চাই একসাথে নিয়ে কাজ করে সামনের দিকে কিভাবে এগিয়ে যাব এই বলে আসুন এই সেক্টরটিকে কিভাবে সামনে নেওয়া যায়, আসুন রানা প্লাজার ভিকটিম যারা আছে এদের কিভাবে পুনর্বাসন করতে পারি, আসুন যারা অঙ্গহারা হয়েছে প্রত্যেকে চাকরি দিতে পারি, এই বলে এই প্রোগ্রামে আপনারা যা করেছেন আপনার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আতিক ভাই। রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তীতে আপনাদের উদ্যোগের কথা যেমন বলেছেন, তেমনি উদ্বেগের কথাও বলেছেন, সেগুলো আমরা শুনলাম। অবশ্যই এই সেক্টর আমাদের অর্থনীতিতে যে এটার অবদান এটা তো আমরা সবাই জানি, এবং কিভাবে সাস্টেনেবল ভাবে এই সেক্টরটা সামনের দিকে এগিয়ে যেতে পারে এটাতে আমাদের সম্মিলিত ইন্টারেস্ট আছে। এবং অবশ্যই আমাদের যে উদ্যোগ এটার সাথে কিন্তু আমরা বিজিএম এর কাছ থেকেও অনেক তথ্য উপাত্ত পেয়েছি, সেটার জন্য আমরা ধন্যবাদও জানিয়েছেন ডক্টর মোয়াজ্জেম, এবং আগামীতেও আমরা একই সাথেই কাজ করব। এই পর্যায়ে আমি জনাব জাফরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, বিলস, জাফর ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় উপস্থিত অধ্যাপক ডক্টর রেহমান সোবহান, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সচিব জনাব মিখাইল শিপার, বিশিষ্ট আলোচকবৃন্দ এবং সমবেত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ, আসলে আজকের যে প্যানেল আলোচক তাদের তালিকায় আরও দুজন ট্রেড ইউনিয়ন নেতার নাম উল্লেখ করা ছিল। আমি ঠিক বুঝতে পারি নাই, কারণ রানা প্লাজার ঘটনার সঙ্গে যাদের নাম দেখেছি তারা আসলে সারাক্ষণই যুক্ত, কিন্তু আজকের এই আলোচনায় ওনারা কেন আসলেন না, কি
এসে উপস্থিত হতে পারেন নাই না ওনারা কি হ্যাঁ ওনারা জানিয়েছেন ও আচ্ছা ইজতেমার জন্য কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এখানে বসে সারাক্ষণ চিন্তা করছিলাম যে ওই দুজন শ্রমিক নেতা তারাও গার্মেন্টস শিল্পের সঙ্গে খুবই প্রত্যক্ষভাবে জড়িত এবং আজকের এই আলোচনাটা খুবই আমি মনে করি প্রয়োজনীয় তো সেই হিসেবে তাদের উপস্থিতিটা ভালো হতো আর কি তো যাই হোক আপনারা যারা উপস্থিত আছেন আমি মনে করি সকলেরই এখানে কিছু মতামত দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ থেকে আমরা আপনারা জানেন যে লেবার স্টাডিজ এটা ট্রেড ইউনিয়নের উদ্যোগেই গঠিত একটা ট্রেড ইউনিয়নের ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান থেকে রানা প্লাজার সঙ্গে আমরা শুরু থেকে আন্তরিকভাবে যুক্ত ছিলাম এটা কিছু কিছু রিফ্লেকশন আজকের রিপোর্টেও আছে আমি ডক্টর মোয়াজ্জেম সাহেবকে একটা সুন্দর রিপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্তভাবে প্রাসঙ্গিক দু একটা কথা বলতে চাই প্রথমত আমি মনে করি যে এই যেমন বিজিএমএ সভাপতি সাহেব উল্লেখ করেছেন যে বিজিএমইও যদি এই মনিটরিং প্রসেসে যুক্ত থাকতো তাহলে সম্ভবত ভালো হতো আমরা আমাদের একটা বেদনা যে ট্রেড ইউনিয়ন প্রায় সম্ভব হলে প্রায় জায়গার থেকে বাদই থাকে মানে এই জাতীয় কারণ যেহেতু আমাদের প্রত্যক্ষভাবেই শ্রমিকদের সঙ্গে আমরা কাজ করি আমার ধারণা যে এই জাতীয় মনিটরিংয়ে ট্রেড ইউনিয়নের যুক্তি অনেক ভালো প্রতিষ্ঠান আছে ট্রেড ইউনিয়নে সম্পৃক্ত থাকলে আমার মনে হয় কাজ আরও ভালো হতে পারে এক দ্বিতীয়ত হলো যে আপনার এখানে এই রিপোর্টে উল্লেখ আছে আমরা সবাই জানি যে আপনার এই তালিকাটা সম্পূর্ণ করা আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা মিসিং এখনও কোনোই পাওয়া যাচ্ছে না কারণ আমরা যদি ভবিষ্যতে এটা মনিটরিং করতে যেয়ে যদি আমরা এটাকে মনে করি যে এর বিশ্বাসযোগ্যতাটা ভবিষ্যতে এটাই মানুষ করবে তাহলে এর আমাদের টার্গেট হওয়া উচিত যে ভিকটিম যে কোনো প্রকারের রানা প্লাজায় যে যেখানে যে অবস্থায় আছে কোনো না কোনোভাবে তাদেরকে খুঁজে বের করতে হবে এখন যাদের আনআইডেন্টিফাইড জানি না আনআইডেন্টিফাইড যাদেরকে দাফন করা হয়েছে কিভাবে মানে এটা ইঙ্গিত করে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টের কত ইনঅ্যাডিকুয়েসি অপর্যাপ্ততা নাই কারণ অনেক জায়গায় আপনার সেদিন আমি একটা মিটিংয়ে বলতেছিলাম যে পেরোল কি নাই একটা এস্টাবলিশড একটা ইন্ডাস্ট্রির পেরোল পাওয়া যাবে না খুঁজে বা তার সেকেন্ড কপি আর একটা থাকবে না কোথাও এটা তো বর্তমান আধুনিক ম্যানেজমেন্টে এখন আমরা বলছি ডিজিটাল মানে কথা কিন্তু সেখানে মানে সেকেন্ড আর একটা কপি থাকবে না এটা অবিশ্বাস্য আমি মনে করি যে এটা সংশোধন করা যায় এই জিনিসটা করা সম্ভব আরেকটি বিষয় বলতে চাই যে আপনার আমরা এক্সপেক্ট করি এই জাতীয় অমানবিক দুর্ঘটনা এদেশে বা কোথাও আর না ঘটুক কিন্তু একেবারে ঘটবেই না আমাদের দেশের যে বিরাজমান অবস্থা তাতে নিশ্চিত করা মুশকিল কিন্তু সব জায়গায় সব অভিজ্ঞতার থেকে একটা লার্নিং হয় আমাদের একটা এরকম কয়েকটা ঘটনা পরপর হলো কিন্তু আমাদের এই লার্নিংটা হয় নাই যে এরকম ঘটনা হলে আমাদের ইমিডিয়েটলি কী করা উচিত যেমন ওখানে যদি একটা অফিস এই ঘটনার সঙ্গে সঙ্গে একটা অফিস যদি সেট আপ করা যেত সেটা সরকারি উদ্যোগে বা মানে বিশ্বস্ত কোনো উদ্যোগে তাহলে কিন্তু এত হাতড়াইতে হতো না এবং আগামীতে আমার পরামর্শ থাকবে যে একটা প্রস্তুতি রাখা যে যখনই কোথাও যদি এই জাতীয় দুর্ঘটনা হয় তাহলে সরকারি উদ্যোগে যেন ইমিডিয়েটলি সেখানে একটা অফিস সেট আপ হয় যাতে মানুষ ইমিডিয়েটলি কারণ আমরা বিলস থেকে আমাদের অভিজ্ঞতায় দেখেছি ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং বিলস আমরা শুরুতে যখন একটা ছোট ইনফরমেশন সেন্টার ওখানে খুলেছিলাম এরকম অনেক জায়গায় অনেকগুলি খোলা হয়েছে কিন্তু এই সবগুলি আবার একত্রিত করতে যায় কোথাও ডুপ্লিকেশন হয়েছে কোথাও মিসিং হয়েছে এবং যে কারণে এখন আপনার তথ্য বিভ্রাট সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক জায়গায় আমি মনে করি এগুলিকে এক জায়গা করার জন্য
ভবিষ্যৎ চিন্তা করে আগামীতে যদি কখনো এরকম দুর্ঘটনা হয় তার জন্য আগাম প্রস্তুতি আমাদের থাকা উচিত, যাতে এই জাতীয় সংকটে আমাদের ভবিষ্যতে আরেকবার না পড়তে হয়। আরেকটা বিষয় কম্পেনসেশন। এখন কম্পেনসেশনের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, কিন্তু এখন কম্পেনসেশন, চ্যারিটি, অনুদান, এইটা খুব পরিষ্কার ডিফাইন করা নাই। এখন আমরা এখানে সবচেয়ে বড় আর্থিক সহায়তা যেটা আমরা দেখছি এই রিপোর্ট থেকে বা অন্যান্য সূত্রে, যে বায়াররা যে আপনার প্রায় 320 কোটি টাকা দিচ্ছেন বা 500 কোটি টাকার অধিক আরও যেটা ট্রাস্ট ফান্ড যেটা গঠন করা হয়েছে সেই টাকা, এখন কম্পেনসেশনের সঙ্গে আমাদের দেশের শ্রম আইনে একরকম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড থেকে যেটা দেওয়া হয়েছে, আপনার বিজিএমএ থেকে 2 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। এখানে প্রস্তাবে বলা হয়েছে যে এটাকে ধরে নেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আপনার এই প্রস্তাবিত যে আপনার ফান্ডিং যেটা বাইরে থেকে আসছে, সেখানে কিন্তু একটা কথা আমাকে হিট করে বারবার, কারণ সেখানে বলা আছে যে যে কম্পেনসেশন দেয়া হয়েছে ইতিমধ্যে সেটা কিন্তু বাদ যাবে। এখন এই জায়গাটা খুব পরিষ্কার করা দরকার। এটা যদি অস্পষ্ট থাকে পরে কিন্তু এটা একটা সমস্যা হবে। আমি মনে করি যে এই কম্পেনসেশন কি বা চ্যারিটি কম্পেনসেশন, অনুদান, সাহায্য বিভিন্ন জায়গায়, আমার মনে হয় যে সিপিডি এই দিকটা একটু ওয়ার্ক করতে পারে, এবং এক্ষেত্রে আমার ধারণা যেটা খুবই পরিষ্কার করে হওয়া দরকার। আর একটা উত্তরাধিকার প্রশ্নেও কিন্তু সমস্যা আছে। উত্তরাধিকার এখন কারা কীভাবে উত্তরাধিকার, কে কত শেয়ার পাবে, আমাদের আইনে সেটাও পরিষ্কার নাই। আমার মনে হয় এই সব ক্ষেত্রে খুবই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা উচিত। আর একটা কন্ডিশন ফুলফিল হয়েছে বলা হচ্ছে লেবার ল রিফর্ম। লেবার ল রিফর্মে এই যে রিফর্ম 2013 শ্রম আইন, এই শ্রম আইনে প্রগ্রেস এবং রিগ্রেস দুটোই আছে। আমাদের বিজিএমের সভাপতি আতিকুল ইসলাম সাহেব উল্লেখ করলেন যে এই শ্রম আইন হওয়ার আগে ইউনিয়ন ছিল 36টা, এই শ্রম আইন হওয়ার পরে ইউনিয়ন হয়েছে অথবা হওয়ার প্রক্রিয়া আছে 236টা। এই শ্রম আইন হওয়ার আগে গার্মেন্টস সেক্টরে ইউনিয়ন করায় ইউনিয়নের আইনগত কোনো প্রতিবন্ধকতা ছিল না। মানে একটা জিনিসকে মানে একটা যে ভুল উপস্থাপন করাটা আমি মনে করি সঠিক নয়, কারণ এই শ্রম আইন হওয়ার আগেও কিন্তু গার্মেন্টস শ্রমিকদের ইউনিয়ন করার পূর্ণ রাইট ছিল। প্রবলেমটা ছিল attitude of the employers. They are not allowing the workers to get organized. And as a consequence of the Tazreen or Rana Plaza or pressure or attention from the international level, now hopefully the attitude of the employers have a little bit changed. Not because it is not voluntary. It is because of external pressure or internal pressure from the workers. Now they have changed their attitude and they are now a little bit advanced in accepting the workers to get unionized. তো আমি মনে করি যে এটা পজিটিভ, আমি এটাকে অভিনন্দন জানাই। আইনের দোহাই দিলে হবে না, আইনে অনেক প্রবলেম তৈরি করা হয়েছে গার্মেন্টস সেক্টরে এই আইনে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত আছেন আমি স্ট্রংলি ডিমান্ড করি যে প্রতিবন্ধকতাগুলি ইভেন 2006 আইনের চাইতে কঠিন করে দেওয়া হয়েছে কতগুলি জায়গায়, যাতে ইউনিয়ন, ফরমেশন অফ ইউনিয়ন অর অপারেশন অফ ইউনিয়ন ইন দি গার্মেন্ট সেক্টর পার্টিকুলারলি উইল বি ভেরি ডিফিকাল্ট। সো মানে সেগুলিতে সংশোধনের জন্য উদ্যোগ যদি গ্রহণ করা না হয় তাহলে বিষয়টা সাস্টেইনড হবে না, এবং যে এটা ক্লেম করা হচ্ছে এই ক্লেমটা স্ট্যান্ড করবে না। আতিকুল ইসলাম সাহেব খুব আবেগপ্রবণ হয়েছে, আমিও ওনার আবেগের সঙ্গে সম্পূর্ণভাবে একমত, কারণ এই গার্মেন্টস সেক্টরের উপরে আমাদের শ্রমিকদের এবং আমাদের দেশের এমপ্লয়মেন্ট, অর্থনীতি বহু কিছু এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছে যে এইখানে আমাদের চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে এটাকে টিকিয়ে রাখতে হবে সকলের সর্বাত্মক চেষ্টায়।
এবং সেজন্য অন্তত আমরা মানে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে মানে আমরা কিন্তু মানে সর্বক্ষেত্রেই পজিটিভলি কন্ট্রিবিউট করতে চাই, পার্টিসিপেট করতে চাই, আমরা এখানে অংশীদার থাকতে চাই। সে সুযোগটা কিন্তু আপনারা করে দিতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ জাফরুল ভাই, শ্রমিকদেরও প্রেক্ষাপটটি আমাদের আলোচনায় নিয়ে আসার জন্য, যেটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন মুক্ত আলোচনায় যাব। আমি আগেই বলেছি যে আমাদের অনেকে এখানে উপস্থিত আছেন, যাদেরকে সবাইকে আমরা কথা বলতে দিতে চাই। সুতরাং যদি খুবই বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে আপনাদের মতামতটা দেন, তাহলে আমরা সবাইকে সুযোগ দিতে আমরা পারবো। তো আমি প্রথমে যেটা আরেকবার উল্লেখ করতে চাই যে আজকে আমাদের আলোচনাটা মূলত আপনারা রানা প্লাজা যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সুবিধা অসুবিধা কিভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেটার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ রেডিমেড গার্মেন্টস একটা বিশাল সাম্রাজ্য এবং সেখানে অনেক ধরনের তাদের বিভিন্ন ধরনের আঙ্গিক থেকে আমরা কিন্তু সেটাকে দেখতে পারি। তা আমি প্রথমে আমাদের এখানে আহত শ্রমিক বোনরা আছেন রানা প্লাজা যারা আহত হয়েছেন তাদের কথাটা শুনে তারপরে অন্যদের কথাটা শুনবো। এখানে মরিয়ম এবং সুমিতা আছেন, তারা যদি সংক্ষেপে একটু আপনাদের কথাগুলি বলেন, তারপরে আমরা অন্যদের কাছে যাব। আমার নাম মরিয়ম বেগম, আমি পাথরঘাটা থেকে আসছি। আমরা রানা প্লাজার চাকরি করতাম, সেখানে দুর্ঘটনা আমার একটা হাত নষ্ট হয়ে যায়। আপনি কি ধরনের সহায়তা পেলেন দুর্ঘটনার পরে, এখন কি অবস্থা আছেন এটা একটু সংক্ষেপে বলুন। আমি সরকার থেকে 12 লাখ টাকা দিছে, আর স্বাভাবিক টুকটাক সাধারণ পাবলিকটা সবাই কম বেশি দিছে। আপনি কি এখন কোনো কাজ করছেন বা এখন আপনার কি ধরনের অসুবিধা হচ্ছে? না, আমি এখন কোনো কাজ করতেছি না, কেননা যদি ডান হাতটা থাকতো বাম হাতটা যেত, তাও ডান হাতে সবারই মানে ডান হাতেই শক্তিটা বেশি, কিন্তু আমার ডান হাতটাই নেই, বাম হাতটা আছে, এই জন্য বাম হাত দিয়ে আমি বেশি কিছু কাজ করতে পারি না। আর আমাদেরকে একটা হাত দিছিল, বলছে অনেক টাকা দাম, আর ওই হাত দিয়ে সব কিছু করা যাইব, কিন্তু আমরা ওই হাত দিয়ে কিছুই করতে পারি না। সবার কাছে অনেক মূল্য থাকলেও আমাদের কাছে নেই, কেননা আমরা যদি ওটা দিছি আমাদের কাজের জন্য, ওটা যদি আমরা কাজ করতে না পারি তাহলে ওটা তো আমার কাছে কোনো মূল্য নেই। যদি 1 টাকা দাম থাকতো আর আমরা যদি ওটা দিয়ে কাজ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, তাহলে ওটা আমাদের কাছে অনেক মূল্য। কিন্তু সবার কাছে তারা বলছে অনেক দামি হাত রাইখা দেবা, যত্ন করবা, কিন্তু ওটা আমি দিছে আজকে 3-4 মাস, কিন্তু আজও পর্যন্ত আমি এত যাই আসি কোথাও কখনো ব্যবহার করতে পারি না, কারণ ওটা অনেক ওয়েট। ওটা পড়লে যাও আমরা মনে করি যে 2 দিন বাইসে থাকবো বেশি, কিন্তু ওটা পড়লে আমাদের শরীরে পুরো শক্তিটা ওই জায়গায় চলে যায়, কিন্তু ওটা আমরা ব্যবহার করতে পারি না। তাই আমরা চাচ্ছি যে আমাদেরকে একটু দিছি তো একটু দিক, যত আমরা তো ব্যবহার করতে পারি, চলাচল করতে পারি, যেহেতু আল্লাহর হাত আল্লাহ নিয়ে গেছে, ওটা পাবো না, না পারলে আমরা যতটুকু পারি অতটুকু যেন চলাচল করতে পারি, এটাই আমরা সবার কাছে একটু অনুরোধ। ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি দিকের প্রতি মরিয়ম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে যখন নাকি কৃত্রিম অঙ্গ দেয়া হচ্ছে কিন্তু সেটা ব্যবহার কিন্তু করা যাচ্ছে না, তো সেই জায়গাটাতে এখানে বিভিন্ন ধরনের হয়তো সলিউশন আমরা হয়তো করতে পারি, সেটা নিয়ে হয়তো আমাদের যারা আছেন তারা দৃষ্টিপাত করবেন। আমাদের আরেকজন বোন আছেন সুমিতা, আপনি যদি কিছু বলেন, উনিও আহত হয়েছিলেন রানা প্লাজা। সালাম আলাইকুম, আমি একজন রানা প্লাজারের আহত। আমি রানা প্লাজার দুর্ঘটনার পরে আমি 5 দিন পরে বের হয়েছি। আমি 5 দিন পরে বের হয়ে এসে আমি 5 দিন আরও অজ্ঞান আসলাম। আমি অজ্ঞান আসলাম। আমি আর একটা মেয়ের 4 তলায় চাকরি করতাম। আমার মেয়ে জানালাতে লাভ দিয়েছিল। আমার মেয়ে অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। এখন তো আমার সংসারেতে অনেক কষ্টে আমার সংসারটা চলতেছে। আমার স্বামী দিনমজুরি কাজ করতে হয়, ওখানে যে অবরোধে হরতালে ওখানে দিনমজুরি কাজও পায় না। আমি নিজে ওর কোনো কাজকর্ম করতে পারি না। আমার ডান হাতের হাড় ভাঙা,
আমার ডান হাতে রড ঢুকছিল, এই যে আমার হাতও ভাঙা গেছে, রড ঢুকা এটা ভাঙা গেছে, আর মাথা পাইটে গেছিল, আমার পায়ে একটা মেশিন পড়ছিল, আমার পায়েও ব্যথা আছে, ডান হাতেও সমস্যা আছে। আমি এখন খুব কষ্টে আমার সংসারটা চলতেছে। আমার একটা মেয়ে 4 তলা থেকে লাভ দিয়ে বের হয়েছিল, এখন চাকরিতে জয়েন দিল, 3 দিন ডিউটি করে সিরিয়া বের হয়ে হাইসে পড়ছে, কয় কি আমার ভয় করে, আমার মেয়ে এখানে কোনো কাজকর্ম করতে পারে না। ক্ষতিপূরণ কি পেয়েছেন আপনি এখন পর্যন্ত? আমি কোনো কিছু পাইনি। আমি উদ্ধারের পরে আমি সিএমএস ক্যান্টনমেন্টে চলে গেছিলাম। আমি সিএমএস ক্যান্টনমেন্টে চলে গেছি পরে আমি কোনো কিছু পাই না। অপরাধ মনে করে বিকাশে 30,000 টাকা পাইছি 2 বারে, আর মনে করে 27,000 টাকা পাইছি হসপিটালে। এইগুলো পেয়েছি, আমি আর কোনো কিছু পাইনি। আর কিছু পান নাই? না। সরকার থেকে কোনো কিছু বা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কেউ কোনো আপনার কোনো বড় কোনো চেক? প্রধানমন্ত্রী দিচ্ছে কি না দিচ্ছে আমি অজ্ঞাত আসলাম এই সময়, আমি বলতে পারি না। আপনি বলতে পারেন না? আপনার স্বামী বা অন্য? আমার কাছে আমার বাসুরের মেয়ে একটা নিখোঁজ আছিল, হেয়ার জন্য আমার কাছে কেউ নাই, সবাই চলে গেছে। আমার মনে হয় যে মাননীয় সচিব আছেন, তিনি হয়তো পরবর্তীতে এটাকে যদি কাইন্ডলি ফলো আপ করেন। ধন্যবাদ। এখন আমরা যারা আলোচনা করতে চান তারা নিজেদের পরিচয় দেবেন এবং হাত তুলবেন। সবাইকে শুভেচ্ছা। আমি শাহিনা নাম। জি হ্যাঁ, একদম 2 মিনিট। আমার নাম শাহিনা নাম, আমি মানুষের জন্য ফাউন্ডেশন থেকে এসেছি। আমি খুবই সংক্ষেপে 2টা কথা বলবো। একটা হলো যে এখানে বিরাট একটা স্বচ্ছতার বিষয় আছে। যে কোনো কাজে আমরা দেখতে চাই যে সে কম্পেনসেশনের বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, এখানে স্বচ্ছতা আসতে হবে। আমরা এখন প্রাইম মিনিস্টার ফান্ডের কথা এইমাত্র শুনলাম। এই সরকার কিন্তু তথ্য রাইট টু ইনফরমেশন আইনটা প্রণয়ন করেছে, এবং ওখানে একটা কথা আছে স্বপ্রণোদিত ভাবে, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার করতে হবে। তাহলে এই প্রাইম মিনিস্টার ফান্ড কি কোথায় আছে, কিভাবে ব্যয় হচ্ছে, এটা আমরা কেন কেউ জানি না। এটা আমি একটু এখানে রাখতে চাই। আরেকটা কথা হলো যে আপনারা বারবার বলছেন অবশ্যই যে আজকে এখানকার আলোচনা হলো যে ভিকটিমরা যারা সেখানে তাদের কম্পেনসেশন বা তাদের কিভাবে আমরা আরো সহায়তা দিতে পারি, কিন্তু এখানে একটা বড় বিষয় আছে পলিসি, ল এন্ড পলিসি। এবং আমরা সবাই জানি যে শ্রম আইন এটার একটা রিভিউ হয়েছে এবং এর মধ্যে পলিসি অনুমোদন সরকার করেছে, এবং এই পলিসিটা কতটা ইমপ্লিমেন্ট হবে। এবং কারণ এই রানা প্লাজার পরে পলিসির মধ্যে অনেক কিছু আনা হয়েছে, যেখানে সেফটির বিষয়, তারপরে ফ্যাক্টরিগুলোর লাইসেন্স কিভাবে দেওয়া হবে, এই বিষয়গুলো এসছে। আমার মনে হয় আমাদের এই কাজের মনিটরিং এর সঙ্গে এই পলিসি, শ্রম আইন এর ইমপ্লিমেন্টেশন এবং পলিসির ইমপ্লিমেন্টেশনের আমাদের খুবই দরকার এটা মনিটর করা, কারণ এটার উপরে নির্ভর করবে অনেকটা যে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটবে, মানে আমরা কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি। এবং সেই মনিটরিং মেকানিজম আমার মনে হয় আমাদের এই মনিটরিং এর সঙ্গে কিন্তু আনতে হবে। আমি এইটুক বলে আজকে শেষ করছি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের এখানে মুকুল বেগম আছেন, তিনি একজন শ্রমিক যিনি মারা গিয়েছেন, মোজাম্মেল ওনার স্ত্রী, তিনি কোনো সহায়তা পাননি। আমরা তার কাছ থেকে শুনলে এই স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপারটা আরো একটু পরিষ্কার হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার যা হারাইছে তা আমি কিভাবে বলবো। 24 তারিখে সকালবেলা আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে, আর ফিরে আসে নাই। সেদিন থেকে আমার ঘরের মধ্যে কোনো আলো জ্বলে না। সরকারের থেকে আমার স্বামীকে যখন পাই তখন দাফন কাফনের জন্য 20,000 টাকা দেওয়া হয়েছে। তা মনে করেন তখন তো আমি অজ্ঞান। আমার স্বামীকে যখন কবর দিয়ে আসা করছে, তারপর আমার জ্ঞান আসছে। আমার ভাসুরেরা আমার স্বামীকে নিয়ে আসছে সেই অধরচন্দ্র মাঠের থেকে।
তারপর থেকে আমি অসুস্থ। ঘরের মধ্যে আমার একটি মেয়ে আছে, যে আমার স্বামীর অনেক মূল্যবান সম্পদ, তার অনেক আশা যে তার মেয়েকে সে বড় করবে, শিক্ষিত বানাবে, কিন্তু আমি এখন কিভাবে বানাবো? সরকার থেকে বলে কত অনুদান, কত কিছু আসে, আমার জন্য কিছু আসে না। আমার মেয়ের অনেক শখ, বেতন পাওয়ার পর বাবা ব্যাগ ভরে ফল কিনে নিয়ে আসতো, আমি তা নিয়ে ঝগড়া করতাম, তুমি এত টাকার ফল আনছো কিসের জন্য? আর এখন একটা কমলা খাওয়ার মতন তৌফিক আমার মেয়ের হয় না। আমার সেই দিন যায় একটা পাহাড়ের মতো, আমি কোনো জায়গার থেকে কোনো অনুদান কোনো কিছু আমি বের হতে পারি না ঘর থেকে, আমি পাই না। সরকার নাকি 1 লক্ষ টাকা করে যারা মৃত্যু তাদের দিছে, কিন্তু আমারটা আসে নাই। 25 তারিখে সকালবেলা আমার স্বামীর লাশ পাওয়া গেছে, কিন্তু তাও আমার সরকারি অনুদানটা আমি পাইনি, কোনো জায়গার থেকে কোনো কিছু পাইনি, শুধু বিকাশ থেকে আমি টাকাটা পাইছি। এছাড়া আমি আর কিছু পাই নাই। আপনাদের অনুরোধ, আমি যেন আমার স্বামীর চলে গেছে তার বিনিময়ে কিছু দিয়ে যেন আমি তার মেয়েটাকে আমি যেন একটু গড়ে তুলতে পারি। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, একটি গাইড কেনার মতন সামর্থ্য আমার নাই। একটি গাইড যে আমার মেয়েকে আমি কিনে দেবো, এই আপার সাথে পরিচিত হয়ে আপার কাছ থেকে 600 টাকা নিয়ে আমি হাত পাইতা যে আপা আমার 600 টাকা দেন, আমি একটি গাইড কিনবো। আমার মেয়েটা গাইডের জন্য কান্না করে যে মা আমি পড়তে পারি না, কারণ এখন তো প্রশ্ন বইয়ের মধ্যে লেখা থাকে না, আমি পারি না পড়তে মা। আমি এই আপার কাছ থেকে হাত পাইতা 600 টাকা নিয়ে আমি গাইড কিনে বাসায় গেছি। আমার মেয়ে ওর বাবা যে ফল কিনে বাসায় আনতো, যে আনন্দটা পাইছে গাইডটা দেখে 10:30 পর্যন্ত গাইডটার হাতাইতেছে, মা কত সুন্দর পড়া, কত গাইড মা, আমি কতদিন কি কষ্ট করছি, আল্লাহ আমার যে গাইডটা কিনে দিছে তার জন্য ভালো করে আল্লাহ। আমি আর কি বলবো, আমি বলার মতন কিছু নাই। বকুল বেগম আপনি একটু চুপ করেন, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার স্বামীর নামটা কি? মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন, জি। দেশে বাড়ি? আমাদের দেশে বাড়ি কুমিল্লা, কিন্তু আমরা সাভারেই থাকি। আপনি কি জানতেন উনি কোন গার্মেন্টসে? হ্যাঁ, 3 তলা নিউ ওয়েব বটমস। দেখি আমি 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 আপনি ইয়ে করবো এবং আমি প্রয়োজনে কোনো তথ্য পেলে আমি সিপিডির সাথে যোগাযোগ করব। আমি আপনাকে ধন্যবাদ মাননীয় সচিব। আমার মনে হয় যে যে বক্তব্যটা আমরা শুনলাম এটা থেকেই এই যে চ্যালেঞ্জটা এবং এই ধরনের মনিটরিংটা কেন দরকার আমার মনে হয় যে সেটাও আরেকবার সুপ্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের সাথে এখানে আছেন শ্রী রথীন্দ্র দাস, উনি হবিগঞ্জ থেকে এসেছেন। তার মেয়ে নির্মলা দাস তিনি নিখোঁজ আছেন। আমরা অনুরোধ করব তাকে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার মেয়ে নির্মলা দাস নিখোঁজ, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি কোনো অবদানও কোনো কিছু পাইনি। এখন আমার পরিবারটা নিয়ে খুব কষ্টে দিন কাটাতেছি। আমার মেয়ে চাকরি করতো, যা পয়সা পেতো তা দিয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আমি বিকাশ থেকে 2 বার পাইছি 30,000 টাকা, আর কোনো টাকাও পাই নাই। এখন যদি আপনাদের হয় কিছু সাহায্য দেন তাহলে আমরা পরিবার চালানোর একটা চেষ্টা। আর ছোট মেয়েরাই আছে, এরা খুব কষ্ট দিন কাটাতেছে, লেখাও হইতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আমার তো বয়স নাই, নিজেও কাজ করতে পারি না। আমি আপনাকে একটু বাধা দিচ্ছি। আপনার মেয়ের কি কোনো পান নাই? আপনি ডেড বডি পান নাই? না। আপনি কি কোনো যে ইয়ের জন্য ডিএনএ টেস্টের জন্য কোনো কিছু আপনারা ইয়ে দিছিলেন, জমা দিছিলেন? কাগজ দিছিলাম তো আমরা। কাগজ না, আপনার ব্যবহৃত জিনিসপত্র বা আপনি রক্তের ইয়ে, এগুলি কেউ আপনাকে কি বলা হয়েছিল? রক্ত দিয়েছিলাম। রক্ত দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের একটা ইয়েতে? আপনার মেয়ের নাম কি? নির্মলা দাস। নির্মলা। কোন গার্মেন্টসে চাকরি করতেন উনি জানেন? নিউ বটমে। হ্যাঁ, নিউ বটমে 3 তলায়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।